আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আজকে আমাদের একটু আসতে লেট হয়ে গেল, আমাদের একটু ইন্টারনেট ইন্টারাপশনটা ছিল কানেকশনের ক্ষেত্রে, এই জন্য একটু আমাদের লেট হলে এই জন্য আমরা আন্তরিকভাবে আশা রাখি তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। আর আজকে তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। গতদিন কিন্তু তোমরা সবাই রেপ্লিকেশন করেছো এবং আশা রাখি রেপ্লিকেশন ক্লাসটা কিন্তু তোমাদের সবার অনেক অনেক সহজ এবং ভালো লেগেছে। আজকে যে ক্লাসটি হবে সেটা কিন্তু হবে ডিএনএ ট্রান্সক্রিপশন। অ্যাকচুয়ালি এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা কিন্তু পরীক্ষাতে কম আসে, বাট ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা যদি তুমি বুঝে থাকো তাহলে কিন্তু বেশ মজা পাবে। কিন্তু এই ট্রান্সক্রিপশন থেকে কিন্তু অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক অনেক এমসিকিউ আসে। তাহলে আজকের পড়াটা কিন্তু আমাদের একটু ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু সচরাচর বাচ্চা কাচ্চারা কিন্তু পড়তে চায় না, কারণ অনেক কিছু ঝামেলা লেগে থাকে। বাট গত দিনের রেপ্লিকেশন যারা করেছো আশা রাখি আজকের ক্লাসটা তোমাদের সত্যি খুবই দুর্দান্ত এবং দারুণ লাগবে আর কি। সো সবাই আমার কথা শুনতে পাচ্ছ কোন একটু জানাও আর কি, কোথা থেকে দেখছো কাইন্ডলি এটা আমাকে একটু জানিয়ে দাও আর কি তোমরা সবাই। ওকে, সব জায়গাতে একটু শেয়ার দিয়ে দিই। ওকে, ঠিক আছে, আমরা দেখে নিই আর কি আমাদের আচ্ছা ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে কি নেট কানেকশন বাজে নাকি? হ্যাঁ, আমি তো বুঝে উঠতে পারতেছি না। প্রতিদিন নেট কানেকশনের জন্য আমি খুবই ভয় থাকি আর কি। এটা সত্যি ভয় থাকি, মানে ল্যাপটপের নেট কানেকশন দেখেও ভয় থাকি, আবার বোর্ডে তো ঠিক করলাম, মানে আমি আমার ফোনে আবার চলতেছে না আর কি। এই জায়গায় বোঝা যায় এটাতে? আচ্ছা, যে হোক, বোঝা গেলেই ভালো আর কি। এটা ওকে, আচ্ছা, যে হোক, বোঝা গেলেই ভালো আর কি। এটা না, আমাদের ভয়েসের সমস্যা হওয়ার কথা না আর কি। এটা যে হোক, বোঝা গেলেই ভালো। আচ্ছা, তো এরপর আমরা একটু দেখে নিই আমাদের কানেকশনটা ঠিক আছে কিনা, এটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি আর কি তোমাদের থেকে। আশা রাখি এরকম হওয়ার কথা না, তারপর আমি একটু চেক দিয়ে নিচ্ছি আমাদের। ওকে, না, আশা রাখি সাউন্ডটা ঠিকই থাকবে আর কি তোমাদের, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর ফাহাদ, তাহলে তুমি অফিস রুম থেকে এই যে সব কিছু মেনটেন করো আর কি, সব জায়গায় একটু গ্রুপের পেজে দিয়ে দাও, কারণ হয়তো বা ইয়ের জন্য শব্দ হচ্ছিল আর কি, ওটার জন্য আর কি। ওকে, আচ্ছা, আর কোনো কিছু হলে আমাকে জানিও আর কি। ওকে, চলো তাহলে আমরা সবাই একটু ক্লাসের দিকে চলে আসি আর কি। দেখি আমাকে এখানে অনেকে কমেন্টস করা শুরু করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। FM রোজ, আসসালামু আলাইকুম। FM রোজ, ভয়েস ক্লিয়ার। ওকে, চলো তাহলে আমরা সবাই আমাদের একটু বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে ফেলি আর কি, এবং তাদেরকে একটু আসতে বলি আর কি। আই হোপ সো আমাদের ক্লাসটা সবার আজকে অনেক ভালো লাগবে, সবার ভালো লাগবে আর কি। আমাদের ক্লাসটা এই মুহূর্তে প্রায় 3 মিনিট লাইভ করা হয়ে গিয়েছে, তাহলে আমরা আরেকটু অপেক্ষা করি, কারণ আজকে এখন অনেকে আসে নাই, কারণ আমাদের ক্লাসটা শুরুতে আজকে একটু যেহেতু লেট হয়ে গিয়েছে আর কি। এটা তো যাই হোক, আমি তোমাদের কয়েকটি তাহলে কথা নিয়ে একটু ইস্যু নিয়ে কয়েকটা কথা বলি আর কি। এক নম্বর কথা হচ্ছে, সেটা হচ্ছে যে তোমরা সবাই জানো অলরেডি আমাদের গ্রুপ এবং পেজ আমি কিন্তু তোমাদের HSC 24 যারা অ্যাডমিশন রয়েছে তাদের কিন্তু এবার অ্যাডমিশনে, ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের অনলাইনে বায়োলজি টিচার হিসাবে, বায়োলজি মেন্টর হিসাবে আমি কিন্তু থাকছি মননে, এবং খুব দ্রুতই তোমাদের সাথে দেখা হবে আর কি। সো আস্থা রাখতে পারো আমার উপরে এবং আমাদের উপরে যারা অ্যাডমিশন কোর্স রয়েছে। এরপরে 2 নম্বর ব্যাপারটা হচ্ছে যে একাডেমিকের ক্ষেত্রে কি আসতে যাচ্ছে, কারণ এত মানুষের প্রত্যেক দিন মেসেজ আসে যে ভাই আপনার একাডেমিক কোর্স বা জুমে আপনি ক্লাস নেন কিনা। সেটা ক্ষেত্রে আগে বলে রাখি আর কি যে একাডেমিকের কোর্স আমাদের সামনে অক্টোবর থেকেই চলে আসবে ইনশাল্লাহ, পুজোর আগে থেকেই শুরু হবে আর কি, এবং সেটা হবে মাস্টার টপিক কোর্স সাইকেল 2। সেখানে থাকবে 3টা অধ্যায়, আর সেটার কোর্স ফি হবে সবচেয়ে কম। সবচেয়ে কম বলতে আমি বলবো যে বাংলাদেশে যতগুলো প্ল্যাটফর্ম দেখো আর কি তোমরা, সবচেয়ে কম হবে আর কি। আর মনে রেখো, কম বলে কিন্তু এটা আবার যে কোয়ালিটি কম হবে এরকম ব্যাপারটা না। আমি আমার সর্বোচ্চ সেরা
যেই প্রচেষ্টা সেটা আমি দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে। আর আমাদের মাস্টার টপিক কোর্স যেটা সাইকেল 2, সেখানে কি কি থাকবে? অবশ্যই ক্লাস থাকবে, স্লাইড থাকবে, এবং আমাদের দাগানো বইয়ের যে পিডিএফটা, এটা আমাদের মাস্টার টপিক কোর্স সাইকেল 2 তে যারা যারা থাকবে তারা এমনিতেই সবাই পেয়ে যাবে আর কি। প্রত্যেকটা ক্লাস শেষে দাগানো বই আর কি, আমাদের বইয়ের পিডিএফটা অবশ্যই তোমরা পেয়ে যাবা। এবং আমাদের সাইকেল 1-এ আমরা একটা পরীক্ষা নেব। সাইকেল 1-এ পরীক্ষা নেওয়ার পরে যারা ভালো করবে তাদের সাইকেল 2-তে আমি একদম ফ্রিতে তাদেরকে আমি ইনশাল্লাহ এনরোলমেন্টের সুযোগ করে দেবো আর কি এই জায়গাতে। ওকে। আর 3 নাম্বার যে কথাটা আর কি, সেটা হচ্ছে যে তোমাদের পিডিএফ এর বিষয়ে গতদিন থেকে আজকে পর্যন্ত অনেক মেসেজ আসছে পিডিএফ এর জন্য। তোমাদের পিডিএফটার জন্য আমি অনেক পরিশ্রম এবং আমার পুরো টিম পরিশ্রম করছে, এবং আজকে আমি একটু অসুস্থ, কারণ কয়েকদিনের অনেক ধকল যাচ্ছে আর কি। এই জন্য হয়তো বা কণ্ঠ শুনে বলো বা ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বলো একটু বোঝা যাচ্ছে। আমার মনে হয় যে তোমরা একটু অপেক্ষা করো, আমরা আরও ভালো কিছু করার চেষ্টা করে যাচ্ছি। আর যারা যারা পিডিএফ এখনও নাওনি, তোমরা পিডিএফ নেওয়ার জন্য কিন্তু আমাদের পেজে মেসেজ দিতে পারো। আমার যারা বাইরে থেকে নিতে চাচ্ছ তাদের জন্য মাত্র 399 টাকায় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেটা পিসিবি কম্বো প্যাকটা, এটা কিন্তু পেয়ে যাচ্ছ, এবং এটা 100 টাকা ছাড় যাচ্ছে আর কি এটাতে। আমার মনে হয় যে এই পিডিএফটা নিলে তোমার কোনো লস হবে না, তুমি লাভে থাকবা। আর 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের বারবিকিউ। আমি তোমাদের কথা দিচ্ছি যে আমাদের যেই দাগানো বইটা যেরকম সারা ফেলেছে, আশা রাখি বারবিকিউ যে এমসিকিউ বইটা, এটাও তোমার খুবই কাজে আসবে। কারণ এটা প্রায় 4 স্তরে এটা আমরা দেখতেছি আর কি। এটা আমি একবার দেখি, আমার এডিটর যারা তারা একবার দেখে, আবার বাইরের থেকে আরও একজন এডিটর নিয়ে আসে, আমি সেটা দেখি, এবং প্রশ্নগুলো আমার দিক থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি যে প্রশ্নগুলো খুবই সচরাচর কমন আসে সেই প্রশ্ন, এবং কিছুটা ইউনিক প্রশ্ন দিয়ে একটা ভালো 5000 প্লাসের বেশি একটা এমসিকিউ প্র্যাকটিস বুক একটা দিতে যাচ্ছে তোমাদেরকে, সেই বারবিকিউটা। আচ্ছা ভাইয়া, এত প্রেশার কেমনে নেন রাব্বি ইমন? প্রেশার তো নিতে হয়, এবং আজকে একটু অসুস্থ লাগছে আর কি। আমার মনে হয় যে সবাই একটু ক্লাসের দিকে চলে আসি আর কি। আচ্ছা, সবাই একটু মনোযোগ দিই। চলো তাহলে আজকে আমরা যে ক্লাসটি শুরু করব, সেই ক্লাসটি হচ্ছে মূলত ট্রান্সক্রিপশন। সেই ক্লাসটি কি আমাদের? এটা ট্রান্সক্রিপশন। ওকে, আমার মনে হয় যে আমরা চলে যাই আর কি আমাদের সকল ক্লাসে। জোসেফ পেইপ বস ভাই ক্লাস করাইছে, জয়েন করেন। আচ্ছা, এমডি আছে, সবাইকে একটু মেনশন দাও আর কি। ওকে, আচ্ছা, শেয়ার ডান। আচ্ছা, আজকের ক্লাসটা শেয়ার করবো না, আজকের ক্লাসটা কিন্তু অনেক দুর্দান্ত হবে, আগেই বলে দিলাম আর কি। দুর্দান্ত হবে বলতে, ট্রান্সক্রিপশন কিন্তু বই দেখে বুঝতে পারবে না, বই দেখে মাথায় ঢুকবে না, বাট আজকে দেখো কতটা চমৎকার হবে ট্রান্সক্রিপশনটা মাথায় আমি তোমাদেরকে ঢুকাই দিই আর কি। দেখো, ফার্স্ট অফ অল আমরা চলে আসি ট্রান্সক্রিপশনে। বাচ্চারা সবাই রেডি তো? সবাই একটা জোশ নিয়ে আসো, সবাই যে আসে একটা জোশ নিয়ে আসো। যে এখানে বসে আছো, বাবা মা থাকতে পারে পাশে, বাবা মার সামনে বলে ইনশাল্লাহ আমি পারবো, বা তুমি যেটা হো জানা, ঠিক আছে, ওকে, আই এম রেডি টু ডু ইট। দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু নিজেকে রিচার্জ করার ট্রাই করছি, আমার মাথা প্রচণ্ড ব্যথা করছে আর কি এই জায়গাতে। বাট কিছু করার নাই, আমাদেরকে আগাইতে হবে, কারণ ইন্টারমিডিয়েট লাইফে দেয়ার ইজ নো ওয়ার্ড অফ এক্সকিউজ দেওয়ার মতো কোনো শব্দ ইন্টারমিডিয়েট লাইফে আমাদের নাই। ওকে, আমি আমার ইন্টারমিডিয়েট লাইফ পার করে আসছি। আমি জানি না, আমি সফল না, হয়তো বা খুবই ব্যর্থ পরবশিত একটা মানুষ, বাট চেষ্টা করি আমার জায়গা থেকে যতটুকু শিখে আমি এসেছি সেটা তোমাদের মাধ্যমে এবং তোমাদের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য। আমার মনে হয় সবাই আমরা রেডি আর কি। চলো তাহলে দেখো, আমরা আজকে চলে আসবো ট্রান্সক্রিপশনে। গতদিন আমরা একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে মাদার ডিএনএ থেকে সিস্টার ডিএনএ তৈরি করার প্রক্রিয়াকে বলা হচ্ছিল কিন্তু রেপ্লিকেশন। বলা হচ্ছিল কি বলতো? রেপ্লিকেশন। তাহলে আমরা একটু চলে আসি যে কথাটাই, আমাদের ছিলাম কোন ডিএনএ? মাদার ডিএনএ। এমডিএনএ মানে মাদার ডিএনএ, ক্লিয়ার? মাদার ডিএনএ থেকে যখন এসডিএনএ বা সিস্টার ডিএনএ তৈরি হয়, তখন সেটাকে বলা হয়েছিল রেপ্লিকেশন। সিস্টার ডিএনএ থেকে যখন এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ তৈরি করা হয়েছিল, তখন সেটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। আর এমআরএনএ থেকে যখন প্রোটিন তৈরি করা হয়েছিল, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মূলত ট্রান্সলেশন। তাহলে চলো, মাদার ডিএনএ থেকে সিস্টার ডিএনএ এটা তৈরি করার প্রক্রিয়াকে আমরা বলেছিলাম রেপ্লিকেশন। ক্লিয়ার? এরপর দেখো, সিস্টার ডিএনএ বা অপত্য ডিএনএ থেকে আমাদের এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হবে কি? TRANSCRIPTION, ট্রান্সক্রিপশন। এবং এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হবে কিন্তু ট্রান্সলেশন। খুবই খুবই ইম্পর্টেন্ট এই কয়েকটা জিনিস আর কি। ওকে, এবং এর মাঝে একটা জিনিস খেয়াল করবা, এই যে এতটুকু এই জায়গাটা মিলে যেটা তৈরি করে সেটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ডগমা, CENTRAL
ডগমা, DOGMA, সেন্ট্রাল ডগমা। তাহলে দেখো আমরা সংজ্ঞায় কি বলবো, যেহেতু আজকে আমাদের ট্রান্সক্রিপশন করা, সংজ্ঞায় আমরা বলবো, আমার সাথে সাথে সবাই বলো, মাদার ডিএনএ থেকে সিস্টার ডিএনএ কে বলেছিলাম কিন্তু রেপ্লিকেশন, তো আজকে রেপ্লিকেশনের পরবর্তী ধাপ সিস্টার ডিএনএ বা অপত্য ডিএনএ থেকে যে প্রক্রিয়ায় এমআরএনএ তৈরি হয় তাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন, তাকে বলা হচ্ছে কি ট্রান্সক্রিপশন। আমাকে একটু কমেন্টসে কি জানাতে পারবা যে আমাদের রেপ্লিকেশনের প্রধান এনজাইমের নামটা কি ছিল? রেপ্লিকেশনের প্রধান এনজাইমের নামটা কি ছিল? আমাকে একটু কাইন্ডলি একটু জানাও তো সবাই। ওকে, রেপ্লিকেশনের প্রধান এনজাইমের নামটা কি ছিল আর কি, একটু আমি একটু শুনতে চাচ্ছি আর কি। সবাই একটু কমেন্টসে জানাও একটু। আচ্ছা সবাই একটু বলো, রেপ্লিকেশনের আমাদের প্রধান এনজাইমের নামটা কি ছিল? রেপ্লিকেশনের প্রধান এনজাইমের নামটা কি ছিল আর কি? হ্যাঁ, শামুক চা খেতে হবে, শামুক চা না খেয়ে খেয়ে মাথাটা ধরে গেছে আর কি। ওকে, প্রথা জহরা বলেছে ডিএনএ পলিমারেজ। হ্যাঁ অবশ্যই অবশ্যই, ভেরি গুড প্রথা, কারণ আমরা জানি রেপ্লিকেশনের প্রধান এনজাইম ছিল ডিএনএ পলিমারেজ। তাহলে আজকে যেহেতু আমরা পড়াশোনা করব ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইম হচ্ছে কিন্তু কোনটা বলো তো? আরএনএ পলিমারেজ। তাহলে ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইম কোনটা? ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইমটা হচ্ছে আমাদের আরএনএ পলিমারেজ, ভুল করা যাবে না, আরএনএ পলিমারেজ, তাই না? আরএনএ পলিমারেজ হচ্ছে আমাদের মূলত যে ট্রান্সক্রিপশন রয়েছে, ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইম। ট্রান্সক্রিপশনের কোন এনজাইম? প্রধান এনজাইম। তাহলে এটাই মূলত হচ্ছে আজকে আমাদের মেইন টপিকটা। এখন চলে আসে এই ট্রান্সক্রিপশনের মূলত ধাপ কয়টা। মনে রাখবা ট্রান্সক্রিপশনের ধাপ হচ্ছে তিনটা: সূচনাকরণ, বর্ধিতকরণ, সমাপ্তিকরণ। তাহলে তিনটা বলেছি কি? সূচনাকরণ, বর্ধিতকরণ, সমাপ্তিকরণ। ইংরেজিতে বলে যেটাকে বলা হয় ইনিশিয়েশন মানে সূচনাকরণ, ইলংগেশন মানে বর্ধিতকরণ, টার্মিনেশন মানে সমাপ্তিকরণ। আশা রাখি এই তিনটা জিনিস তাহলে তোমাদের মনে থাকবে। তাহলে বলো তো কি কি? ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন, বা সূচনাকরণ, বর্ধিতকরণ, বাকি সমাপ্তিকরণ। ওকে, এতটুকু জিনিস আমরা বুঝতে পেরেছি কিনা এই জিনিসটা আর কি। ওকে, আচ্ছা, ডিএনএ পলিমারেজ এবং আরএনএ পলিমারেজ, নিরুপমা নিরু উত্তর দিয়েছে। অভ্রনীল কাব্য, ডিএনএ পলিমারেজ। ওকে, ভেরি গুড। আচ্ছা, তোমরা তোমাদের সবার বন্ধুদেরকে একটু কাইন্ডলি একটু মেনশন করে দাও এই জায়গাতে। আমার মনে হয় যে তোমরা কেন দিচ্ছ না আমি ঠিক জানি না আর কি। আচ্ছা, আর আমাদের ক্লাসটা একটু ওয়েট করি আর কি, আমরা একটু সবাই ওয়েট করি। আমি একটা জায়গায় একটু শেয়ার দিয়ে নিচ্ছি আর কি এটা। আচ্ছা, আমাদের গ্রুপ কোথায়? আমাদের গ্রুপ, ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা একটু চলে যাই আর কি। দেখো তাহলে এর পরের দিকে আমরা একটু চলে আসি আর কি আমাদের স্লাইডের ক্ষেত্রে। দেখি ট্রান্সক্রিপশনের কথা এখানে বলেছে আর কি। দেখো ফার্স্ট অফ অল আমি তোমাদের এখানে একটু বুঝিয়ে নিই আর কি ট্রান্সক্রিপশনের যে বিষয়টা আর কি। প্রথমেই এখানে আমাদের বলা হয়েছে কি, এখানে কিন্তু আমাদের সুন্দরভাবে বলা রয়েছে সংজ্ঞা কি। দেখো ডিএনএ থেকে এমআরএনএ তৈরি প্রক্রিয়াকে বলে ট্রান্সক্রিপশন। এটা ক নাম্বারের দিকে চলে আসে, এটা আমরা জানি, অলরেডি পড়ে ফেলেছি। অপর নাম কি? প্রতিলিপি। অপর নাম কি? প্রতিলিপি। দেখো আমাদের রেপ্লিকেশনের নাম কিন্তু কি ছিল? অনুলিপন। কি লিপন ছিল? অনুলিপন। ক্লিয়ার? তাহলে ট্রান্সক্রিপশনের অপর নাম এটা কি? প্রতিলিপি। এটা কিন্তু আমাদের আবার হাসান স্যারের বই অনুসারে না, এটা মূলত আমাদের যে এক্সট্রা ইনফো এক্সট্রা অনুসারে সেটা দেওয়া হয়েছে। চলে আসি পর্যায়। আমি কিন্তু অলরেডি তিনটা পর্যায়ে আলোচনা করেছি। একটা কি? সূচনাকরণ, একটা কি? বর্ধিতকরণ, আর একটা কি? সমাপ্তিকরণ। ক্লিয়ার? এই জিনিসগুলো কিন্তু অনেকভাবে তোমাদের কঠিন করে দেওয়া রয়েছে, বাট আজকে টোটালি খুবই সহজে তোমরা শিখে যাবে আর কি এটাতে। চলে আসি ট্রান্সক্রিপশনের সংগঠনের স্থান। স্বাভাবিকভাবে আমরা জানি আমাদের রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন সংগঠিত হয় নিউক্লিয়াসে। আমার সাথে সাথে সবাই বলো তো, রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশন সংগঠিত হয় কোথায়? নিউক্লিয়াসে। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে বলো তো, ট্রান্সলেশন সংগঠিত হয় কোথায়? নিউক্লিয়াসে নাকি সাইটোপ্লাজমে? দেখি আমাকে এই উত্তরটা কে দেয়, নিউক্লিয়াসে নাকি সাইটোপ্লাজমে?
ওকে, আমাদের লাইভে অলরেডি সবাই চলে আসছে, অনেকেই লাইভে চলে আসছে আর কি। আমাকে একটু জানাও তোমরা সবাই, যে এখান থেকে দেখছো একটু জানাও। আচ্ছা, পূজা বলেছে 3টা। ওকে, রাকিব রহমান, সাইটোপ্লাজম, শেখ শারমান উত্তর দিয়েছে সাইটোপ্লাজম। ভেরি গুড শেখ শারমান, কারণ আমাদের ট্রান্সলেশনের মাধ্যমে উৎপাদন হয় কি বলতো? প্রোটিন। ট্রান্সলেশনের মাধ্যমে উৎপাদন হয় কি বলতো? প্রোটিন উৎপাদন হয়, তাই না? এবং আমরা খুব ভালো করে জানি এই জায়গাটাতে, সেটা হচ্ছে যে প্রোটিন মূলত তৈরি হয় সাইটোপ্লাজমে। কেন সাইটোপ্লাজমে তৈরি হয়? কারণ আমরা সবাই জানি যে প্রোটিন তৈরি হওয়ার যে কারখানা সেটা হচ্ছে কিন্তু রাইবোজোম, আর রাইবোজোম কিন্তু সাইটোপ্লাজমের অংশ। আচ্ছা, গেল। চলো আসি ট্রান্সক্রিপশনের একক। ট্রান্সক্রিপশনের একক দেখো, একটা ট্রান্সক্রিপশন এককে কি থাকে? প্রোমোটার থাকে, শুরু বিন্দু এবং শেষের বিন্দু, এই 3টি অংশ থাকে। এই জায়গাটাতে একটু মনোযোগ দাও। প্রোমোটার, বাবারা গতদিন আমরা যেটা পড়েছিলাম রেপ্লিকেশনে কিন্তু একটা ওয়ার্ড খুঁজে পেয়েছিলাম যার নাম কিন্তু প্রাইমার, আর ট্রান্সক্রিপশনে একটা ওয়ার্ড খুঁজে পেলাম যার নাম হচ্ছে প্রোমোটার। ক্লিয়ার? তাহলে পরীক্ষাতে এমসিকিউ চমৎকার ভাবে আসে, প্রোমোটার কোন প্রক্রিয়াতে পাওয়া যায়, রেপ্লিকেশন নাকি ট্রান্সক্রিপশন? আবার প্রশ্ন আসে প্রাইমার কোন প্রক্রিয়াতে পাওয়া যায়, রেপ্লিকেশন নাকি ট্রান্সক্রিপশন নাকি ট্রান্সলেশনে? তাহলে এই প্রশ্নটা একটু মাথায় রেখো, প্রাইমার পাওয়া যায় রেপ্লিকেশনে। আমার সাথে সাথে বলো কি? প্রাইমার পাওয়া যায় রেপ্লিকেশনে, প্রাইমার পাওয়া যায় রেপ্লিকেশনে। আর প্রোমোটার পাওয়া যায় কোথায় বলো তো? প্রোমোটার মূলত পাওয়া যায় আমাদের ট্রান্সক্রিপশনে। ওকে, এই ওয়ার্ডটা দিকে একটু আমাদের ফোকাস রাখতে হবে। সময়কাল এগুলো এমসিকিউর জন্য খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। মনে রেখো, যারা আদিকোষী, স্পেশালি বলতে যারা ব্যাকটেরিয়া, তাদের ট্রান্সক্রিপশন খুবই দ্রুত হয়, এবং যেহেতু তারা অতি অল্প সময় বংশবৃদ্ধি করে, মানে তাদেরকে প্রোটিন তৈরি করতে হয়, এই জন্য দেবে 1 মিনিটে লক্ষ কোটি তাদের বাচ্চা কাচ্চা উৎপাদন হয়েছে বা ট্রান্সক্রিপশন হয়েছে আর কি এটাতে। চলো আসো স্প্লাইসিওজম, কতগুলো প্রোটিন এবং এসএনআরএনএ মানে স্মল নিউক্লিয়ার আরএনএ, এসএনআরএনএ মানে স্মল নিউক্লিয়ার আরএনএ। তাহলে চলে আসি স্প্লাইসিওজমটা কি জিনিস। স্প্লাইসিওজমটা হইতেছে এটা এমন এক ধরনের জিনিস যেটা দ্বারা স্প্লাইস করা হয়। স্প্লাইস বলতে স্লাইস মানে কাটাকাটি করা হয়। আবারও বললাম, স্প্লাইসিওজম কি জিনিস? যেটা দ্বারা কাটাকাটি করা হয় আর কি। ওকে, আমরা কাটাকাটি তো করবো, এখানে কাটাকাটি করার অনেক যন্ত্রপাতি আমাদের দরকার এখানে লাগবে আর কি। ওকে, আচ্ছা, প্রাইমার পাওয়া যায় রেপ্লিকেশন। ভেরি গুড, নীলা উত্তর দিয়েছে প্রাইমার রেপ্লিকেশন, প্রোমোটার হচ্ছে ট্রান্সক্রিপশন। অ্যাবসলিউট রাইট। ওকে, তাহলে চলো এতটুকু আমরা বুঝে ফেলছি। এরপরের দিকে আমরা একটু স্লাইডের দিকে চলে যাই আর কি। দেখো, এইখানে আমাদের একটা মানে অস্থির একটা জায়গা দেওয়া রয়েছে আর কি। আমরা এই পরবর্তীতে আসবো এই জায়গাটাতে, বাট তার আগে আমরা একটু কাজের দিকে চলে যাই। সেই কাজটা হচ্ছে আমরা এইখানে একটু আসি। দেখো, আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের মূলত ট্রান্সক্রিপশন, সবাই এখন একটু মনোযোগ দাও, সবাই বি ফোকাসড। ওকে, ট্রান্সক্রিপশনের মূলত ধাপ 3টা: সূচনাকরণ, বর্ধিতকরণ, সমাপ্তিকরণ। ক্লিয়ার? এবং আমরা জানি ট্রান্সক্রিপশনের জন্য প্রয়োজনীয় উপাদান, মানে ট্রান্সক্রিপশন হওয়ার জন্য প্রয়োজনীয় উপাদান কি কি? প্রয়োজনীয় উপাদানের মধ্যে সবার আগে দরকার ওই যে আমাদের কি ছিল, অপত্য ডিএনএ বা ডিএনএ সাঁচ দরকার থাকবে, আর ওই ডিএনএ সাঁচকে ধরে আমাদের তৈরি হবে কি, এমআরএনএ। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ এনজাইম দরকার, সেটার নাম হচ্ছে কি বলতো? আরএনএ পলিমারেজ। তাহলে প্রয়োজনীয় উপাদানের মধ্যে প্রথমে আসবে ডিএনএ সাঁচ। প্রথমে আসবে কোনটা? ডিএনএ সাঁচ দেখাবো আমরা। 2 নম্বরে আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম আরএনএ পলিমারেজ, এবং কিছু শক্তি এবং কিছু প্রোটিন। শক্তি বলতে জিটিপি, এটিপি ইত্যাদি। ওকে, এতটুকু তো আমরা ক্লিয়ার আর কি। চলো তাহলে আমরা একটু চলে যাই আর কি যে জায়গাটাতে, সেটা হচ্ছে দেখো, ধরে রাখো এটা হচ্ছে আমার একটা অপত্য ডিএনএ। এটা হচ্ছে আমার একটা কি বলতো? অপত্য ডিএনএ। এই যে একটা অপত্য ডিএনএ আমার চলে আসছে এই জায়গাটাতে। আমি এটা এখানে একটু করি, একটু মুসলাম। এটা হচ্ছে ধরে রাখো আমাদের একটা অপত্য ডিএনএ আসছে। এই অপত্য ডিএনএর ক্ষেত্রে আমি এখানে তো অবশ্যই আমি আরো একটু ছোট করি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। ধরে রাখো এখানে একটা 3 প্রাইম দিলাম, এখানে একটা 5 প্রাইম দিলাম। তাহলে এটা যাবে হইতেছে এদিকে 5 প্রাইম, এটা যাবে এদিকে হইতেছে 3 প্রাইম। ক্লিয়ার? আচ্ছা, আমরা সবসময় একটা জিনিস মনে রাখবা, বৃদ্ধি হবে যদি বলো বৃদ্ধি সব সময় হবে 5মুখী থেকে 3মুখী। বলতো বৃদ্ধি সবসময় হবে 5মুখী থেকে 3মুখী। বলতো ট্রান্সক্রিপশন প্রক্রিয়াতে তুমি কি বৃদ্ধি করবা, কাকে তুমি বৃদ্ধি করবা? এই যে অপত্য ডিএনএ বা ডিএনএ সাঁচকে নাকি এমআরএনএ কে? অবশ্যই তুমি বৃদ্ধি করবা কি? এমআরএনএ কে। কাকে বৃদ্ধি করবা? এমআরএনএ কে বৃদ্ধি করবা। এবং এমআরএনএ যদি বৃদ্ধি হয়, এমআরএনএ যদি বৃদ্ধি হয়, তাহলে বৃদ্ধির মুখ হবে কোনটা বলতো? বৃদ্ধির মুখ হবে 5 to 3 প্রাইম, 5 to 3 প্রাইম বা 5 থেকে 3মুখী। তাহলে 5 থেকে 3মুখী আমাকে ড্র করতে গেলে আমি এই যে দেখো, এটা 5 থেকে এটা ছিল কয়মুখী? 3মুখী, তাই না? তাহলে আমার কিন্তু এদিকে আসতেছে না, আমাকে দিতে হবে এই জায়গাটাতে। কোন জায়গাটাতে দিতে হচ্ছে?
এই জায়গাটাতে দিব, কারণ এখানে রয়েছে 5, 5 দিলে এখানে দিব কত বলো তো 3, আর এখানে কি দিব 5। তাহলে আমার ডিরেকশনটা হবে কিন্তু এই দিক বরাবর। আমার ডিরেকশনটা হবে কোন দিক বরাবর? ধরে রাখো এই দিক বরাবর যাচ্ছে। কোন দিক বরাবর যাচ্ছে? এই দিক বরাবর। কারণ আমার মনে রাখতে হবে এটা হচ্ছে mRNA, এটা হচ্ছে কি বলতো mRNA এটা। তাহলে mRNA এর বৃদ্ধি হবে সবসময় কত থেকে? 5 থেকে 3 মুখী। 5 থেকে কোন মুখী? 3 মুখী। আর আমি তো জানি যে এই জায়গায় ধরে রাখো আমাদের যে ডিএনএটা, এই ডিএনএটা অনেক বড় একটা সূত্রক হয়ে গেছে আর কি। তাহলে এই জায়গাটাতে একটু খেয়াল করে দেখো, আমাদের ধরে নিই এই জায়গাটাতে আমরা যেহেতু জানি এটা তো হচ্ছে ডিএনএ, যেই কালারটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ডিএনএ। ডিএনএতে কি কি থাকে বাবা বলো তো? ডিএনএতে কিন্তু থাকে এ, টি, সি, জি, টি, সি ইত্যাদি ডিএনএতে থাকবে। কিন্তু ব্যাপারটা উল্টা হয়ে দাঁড়াবে কোন জায়গাতে যে জানো? কারণ তুমি ডিএনএ থেকে উৎপাদন করবে কিন্তু mRNA, ডিএনএ থেকে উৎপাদন করবে কি mRNA। কারণ আমরা জানি যদি সেটা ডিএনএ হয়, ডিএনএ হলে সেটা হবে এ, টি, সি, জি। আর যেটা আরএনএ হয় এটা যে কোনো আরএনএ, mRNA হইতে পারে, টিআরএনএ হইতে পারে, সেখানে থাকবে এ, ইউ, সি, জি, আমাদের যেটা নাইট্রোজেনের ক্ষারক বা বেজের কথা যেটা বলেছে। তাহলে সবাই আমাকে একটু খেয়াল করে দেখো তো এই জায়গাটাতে, সেটা হচ্ছে দেখো এর বদলে এই যে উপরে যে সাদা কালারের যে mRNA চেইন দেখতে পাচ্ছি, এর বদলে আমাদের কি আসবে একটু চিন্তা করো তো। এর বদলে আসার কথা কোনটা বলো তো? টি। কিন্তু এর বদলে তো টি আসবে না, ঠিকই আসবে না, কারণ আমরা জানি এটা হচ্ছে mRNA চেইন, এটা হচ্ছে কোন চেইন? mRNA চেইন। ক্লিয়ার? তাহলে এর বদলে টি আসার কথা ছিল, কিন্তু টি আসবে না, কারণ টি বলে আরএনএতে কিছু নাই। তাহলে এর বদলে আসবে কি বলতো? ইউ। আবার দেখো টি এর বদলে এ আসবে, কারণ এ তো দুই জায়গাতেই কমন, দেখো এ দুই জায়গাতেই কমন। সি এর জন্য আসবে কি? জি এর জন্য আসবে কি? সি। টি এর জন্য আসবে কি? এ। আবার সি এর জন্য আসবে কি? জি। তাহলে দেখো এর বদলে শুধু এই জায়গাটা আসলো কি? ইউ। এই জায়গাটা কিন্তু তোমাদের অ্যাডমিশন অনেক বেশি আসে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের এটা কিভাবে হচ্ছে, সূচনাকরণ কিভাবে হচ্ছে? মনে রাখবা সূচনাকরণের জন্য সবার প্রথমে যে জিনিসটা আসবে, ধরে রাখো এই জায়গায় একটা জিনিস আছে যার নাম প্রমোটার। যার নাম কি? প্রমোটার। কি বললাম আর কি বলতো? প্রমোটার। তাহলে সবার প্রথমে যে জিনিসটা আসবে তার নাম কি? প্রমোটার। ওকে, এই প্রমোটার আসার পরে এইখানে আসবে এই একটা এনজাইম যেটা দিলাম, বিখ্যাত এনজাইম, যার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। কি পলিমারেজ বলো তো? আরএনএ পলিমারেজ। আবার একসাথে বলো, কোন পলিমারেজ? আরএনএ পলিমারেজ এনজাইম। আরএনএ পলিমারেজ এনজাইম। তাহলে সূচনাকরণে প্রথমে আসবে প্রমোটার, এবং প্রমোটারের পরবর্তীতে আসবে আরএনএ পলিমারেজ, এবং আরএনএ পলিমারেজ এনজাইম, আরএনএ পলিমারেজ এনজাইম এই ডিএনএ সাঁচ অনুযায়ী চলতে শুরু করবে এবং mRNA চেইন তৈরি করা শুরু করবে। গেল। এরপরে 2 নম্বর ধাপ কি? দেখো বর্ধিতকরণ। বর্ধিতকরণে কি হবে? এই যে আরএনএ পলিমারেজ এনজাইম সাঁচ ডিএনএ বা এই যে আমাদের যে ডিএনএ অপত্য স্ট্র্যান্ড রয়েছে, এই ডিএনএ ধরে সামনের দিকে অগ্রসর হতে থাকবে, ফলে এই যে উপরের mRNA চেইন এটা বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে। সমাপ্তিকরণে আরএনএ পলিমারেজ এনজাইম ডিএনএর সাঁচের একটা নির্দিষ্ট জায়গায় যে কাজ করা বন্ধ করে দিবে, ফলে কি হবে বলতো? আমাদের mRNA চেইন তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে। তাহলে আমি আরেকবার একটু বলে দিই সবাইকে, খুবই ইজিলি ভাবে দেখো। সূচনাকরণ, সূচনাকরণের প্রথম ধাপে আসবে এখানে প্রমোটার আসবে, এবং আরএনএ পলিমারেজ এনজাইম আসার সাথে সাথে যে ডিএনএ সাঁচ রয়েছে তার সাথে যুক্ত হয়ে mRNA চেইন তৈরি করা শুরু করবে সূচনাতে। বর্ধিতকরণ, আরএনএ পলিমারেজ ডিএনএ সাঁচ ধরে সামনের দিকে অগ্রসর হবে, ফলে mRNA চেইনের বর্ধিতকরণ ঘটবে। সমাপ্তিকরণ, আরএনএ পলিমারেজ ডিএনএ চেইনের একটা নির্দিষ্ট অংশে যে কাজ করা বন্ধ করে দিবে, এবং সেখান থেকে আরএনএ mRNA চেইন তৈরি হওয়া কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। চলো আমরা একটু লিখে ফেলি তাহলে, সহজ ভাষা আর কি, তাই না? সহজ ভাষা আমরা একটু লিখে ফেলি তাহলে। 1 নম্বরের ক্ষেত্রে লিখি আমরা একটু, 1 নম্বরের ক্ষেত্রে লিখি। 1 নম্বরের ক্ষেত্রে লিখবো সেটা হচ্ছে সূচনাকরণ। কোন করণ বলতো? সূচনাকরণ বা ইনিশিয়েশন। সূচনাকরণ, তাই না? সূচনাকরণে কি হলো? ফার্স্ট অফ অল 1 নম্বর পয়েন্টে দিলাম, সূচনাকরণের ক্ষেত্রে আমাদের কি কি আসবে? প্রমোটার যুক্ত হবে। প্রমোটার যুক্ত হবে। প্রমোটার কি হবে? যুক্ত হবে। 2 নম্বর পয়েন্টে লিখবো কি বলতো? কোনটা গুরুত্বপূর্ণ এনজাইম? আরএনএ পলিমারেজ। আরএনএ পলিমারেজ এনজাইম। আরএনএ পলিমারেজ এনজাইম কি? সাঁচ ডিএনএর সাথে, সাঁচ ডিএনএ চেইনের সাথে, চেইনটা লিখি,
সাচ ডিএনএ চেইনের সাথে যুক্ত হয়ে কোন চেইন তৈরি করা শুরু করবে? এমআরএনএ চেইন তৈরি করা শুরু করবে, তাহলে শুরু করা মানে কি? সূচনাকরণ। শুরু করবে মানে কি? সূচনাকরণ। এখানে আমি একটা রেড দাগ দিয়ে দিই, রেড মার্ক। কোনটা? এমআরএনএ চেইন তৈরি করা শুরু করবে, এখানে একটা রেড মার্ক দিয়ে দিলাম আর কি, তাই না? তাহলে আমার মনে হয় তোমরা এখানে বুঝতে পেরেছো আর কি এই জায়গাটাতে। আচ্ছা, তাহলে কি বোঝা গেছে? সূচনাকরণে কি প্রোমোটার যুক্ত হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরএনএ পলিমারেজ এনজাইম সাচ ডিএনএ চেইনের সাথে যুক্ত হয়ে এমআরএনএ চেইন তৈরি করা শুরু করবে। এই জায়গায় যুক্ত হয়ে লেখাটা হবে, আমি এটা হয়ে লিখি না, যুক্ত হয়ে এমআরএনএ চেইন তৈরি করা শুরু করবে। তাহলে এটা আমাদের সূচনাকরণ শেষ। এরপরের দিকে আমরা একটু চলে যাই আর কি। দেখো, সেটাতে আমরা যাব সূচনাকরণ পরবর্তী 2 নম্বর ধাপ ছিল বর্ধিতকরণ। 2 নম্বর ধাপ কি ছিল বলো তো? বর্ধিতকরণ। তাহলে বর্ধিতকরণে কি হচ্ছে মনে রাখবা। বর্ধিতকরণের ক্ষেত্রে কি হবে? আমাদের আরএনএ পলিমারেজ এনজাইম, আবারও বললাম কোন পলিমারেজ? আরএনএ পলিমারেজ এনজাইম কাকে ধরে আগাইতে থাকবে? সাচ ডিএনএ কে ধরে সামনের দিকে অগ্রসর হবে। আর যত সামনের দিকে অগ্রসর হবে তত কিন্তু এমআরএনএ চেইন বৃদ্ধি পাবে। ফলে কোন চেইনে বৃদ্ধি ঘটবে? এমআরএনএ চেইনে বৃদ্ধি ঘটবে। এমআরএনএ চেইনে কি ঘটবে বলো তো সবাই? বৃদ্ধি ঘটবে। তাহলে দেখো, সহজ বাংলা একটা কথা, কিন্তু যার এখানে কিন্তু সায়েন্স বলে কিছু নাই। আরএনএ পলিমারেজ এনজাইম ডিএনএ সাচ ধরে বা সাচ ডিএনএ কে ধরে সামনের দিকে অগ্রসর হবে, ফলে এমআরএনএ চেইনে কি ঘটবে? বৃদ্ধিপ্রাপ্ত ঘটবে। শেষ, এতটুকু কমপ্লিট। ক্লিয়ার এতটুকু এইটা? আচ্ছা, গেল। এর পরের দিকে আমরা যদি চলে একটু আসি, দেখো সেটা হচ্ছে আমাদের 3 নম্বর পয়েন্টে যেটা আসবো। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের কি বলতো? সেটা হচ্ছে আমাদের সমাপ্তিকরণ। সেটা হচ্ছে আমাদের কি করণ? সমাপ্তিকরণ। তাহলে সমাপ্তিকরণে কি দাঁড়াচ্ছে? হিসাবটা কি দেখো। সমাপ্তিকরণে দাঁড়াচ্ছে ডিএনএ, দেখো সাচ ডিএনএ লিখলাম বা টেমপ্লেট। সাচ ডিএনএ এর একটি নির্দিষ্ট, মানে টার্মিনেটর যেখানে কাজ করে, নির্দিষ্ট জায়গায় এসে আরএনএ পলিমারেজ দেখো, আরএনএ পলিমারেজের কি কার্যক্ষমতা বা কাজ বন্ধ হয়ে যায়, বা আরএনএ পলিমারেজের চলন বন্ধ হয়ে যায়। চলন বন্ধ হয়ে যায়। আর যখনই চলনটা বন্ধ হয়ে যাবে তখন কি আর এমআরএনএ চেইন তৈরি হবে? ফলে এমআরএনএ চেইন তৈরি কি হয়ে যাবে বলো? এমআরএনএ চেইন তৈরি বন্ধ হয়ে যাবে। তাহলে দেখো, সহজ কিন্তু জিনিসটা। তুমি এই 3টা ওয়ার্ড শুধু একটু মনে রাখো। এমআরএনএ চেইন তৈরি বন্ধ হয়ে যাবে এবং সর্বশেষ লিখবা, প্রি এমআরএনএ, এটা একটু লিখে রাখো, প্রি এমআরএনএ তৈরি হবে। দেখো, এতটুকু একটু লিখে ফেলি আর কি, আমরা সবাই একটু লিখে ফেলি। আচ্ছা, বর্ধিতকরণ, শাহরিয়ার মিনু, রাশিয়ান আচ্ছা, আমার মনে হয় যে একটু পেজে যারা একটু উল্টাপাল্টা না, একটু অন্য ধরনের কমেন্ট করছো, মানে পড়াশোনা রিলেটেড বাইরে, সবাই একটু চুপ থাকি আর কি। আমাদের মনে হয় যে ক্লাসটাতে একটু ফোকাস করি আর কি, কারণ ট্রান্সক্রিপশন কিন্তু সচরাচর বেশ কঠিন একটা জিনিস। জাস্ট এটা একটু লিখে রাখো আর কি, এটাই বলবো, শুধু একটু লিখে রাখো, আর কিছু দরকার নাই আর কি। ওকে,
ওকে, লেখা শেষ ভাইয়া, ভেরি গুড। শোভা জাহান উত্তর দিয়েছে। লেখা কার কার শেষ সেটা আমাকে একটু জানাও আর কি। আচ্ছা, তাহলে দেখো আমাদের মোটামুটি কমপ্লিট। তাহলে আমি যদি একটু প্রথমের দিকে আসি, যদি আমি আসি তাহলে আমরা কি জানি? আমরা মূলত জানি ট্রান্সক্রিপশনের 3টা ধাপ: সূচনাকরণ, বর্ধিতকরণ, সমাপ্তিকরণ। আমরা সূচনাকরণে কি বলতো? সূচনাকরণে প্রমোটার আসবে। প্রমোটার আসার সাথে সাথে কি হবে বলতো? আরএনএ পলিমারেজ এনজাইম ডিএনএ সাঁচের সাথে যুক্ত হবে এবং এমআরএনএ চেইন তৈরি করা শুরু করবে। এটাই সূচনা। তারপরে দেখো বর্ধিতকরণ। বর্ধিতকরণে কি হবে? আরএনএ পলিমারেজ এনজাইম ডিএনএ সাঁচকে ধরে গুটি 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 পায়ে সামনে দিকে আগাইতে থাকবে, ফলে এমআরএনএ চেইনও বৃদ্ধিপ্রাপ্ত হইতে থাকবে। আমাদের বর্ধিতকরণ শেষ। চলো আসি সমাপ্তিকরণ। সমাপ্তিকরণে কি হবে বলতো? আমাদের আরএনএ পলিমারেজ এই এনজাইমটা ডিএনএ সাঁচের একটা নির্দিষ্ট জায়গায় যে কাজ করা বন্ধ করে দেবে, ফলে সেখান থেকে আর এমআরএনএ চেইন তৈরি হবে না। সমাপ্তিকরণ। এর ফলে যেটা তৈরি হবে সেটাকে বলা হচ্ছে প্রি এমআরএনএ। আবারও বললাম, সেটার নামটা কি বলতো? প্রি এমআরএনএ তৈরি হবে। সেটার নামটা কি? প্রি এমআরএনএ তৈরি হবে। ক্লিয়ার এতটুকু জিনিস? তাহলে আমি যদি প্রথম থেকে একটু আসি, ফার্স্ট অফ অল 1 নাম্বার পয়েন্ট, আমরা জানি ট্রান্সক্রিপশনের সংজ্ঞা কি। ট্রান্সক্রিপশনের সংজ্ঞা হচ্ছে অপত্য ডিএনএ থেকে এমআরএনএ তৈরি প্রক্রিয়াকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন, এবং এখানে গুরুত্বপূর্ণ এনজাইম হিসেবে ভূমিকা পালন করে আরএনএ পলিমারেজ এনজাইম। কমপ্লিট। 2 নাম্বার পয়েন্ট আসবে, মানে 2 নাম্বার প্যারাতে আসবে প্রয়োজনীয় উপাদান। প্রথমে যে প্রয়োজনীয় উপাদানটা আসবে সেটা হচ্ছে বলতো ডিএনএ যে সাঁচ। এই যে দেখো ডিএনএ সাঁচ, এই ডিএনএ সাঁচ বাদে তো এমআরএনএ তৈরি করা সম্ভব না। তাহলে প্রথমে আসবে ডিএনএ সাঁচ। 2 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কি বলতো? আরএনএ পলিমারেজ এনজাইম। আর এই যে হাইড্রোজেন যে বন্ধন গঠন হচ্ছে এটিসিজি এর মধ্যে বা এ বা ইউ এর যে মধ্যে, এই বন্ধনগুলো তৈরি করার জন্য আমাদের তো শক্তি দরকার না, কিছু শক্তি এবং কিছু প্রোটিনের দরকার। তাহলে 4টা প্রয়োজনীয় উপাদান কমপ্লিট। এরপর আমরা এরকম একটা ছবি ড্র করব। ছবি ড্র করার পরবর্তীতে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে এদের ব্যাখ্যা। 1 নম্বর যেটা ব্যাখ্যা সেটা হচ্ছে কি হবে বলতো? সূচনাকরণ, এরপরে বর্ধিতকরণ, এরপরে সমাপ্তিকরণ। সূচনাকরণে কি? আমাদের প্রথমে আসবে প্রমোটার, এরপরে কি হবে? আরএনএ এনজাইম, যেটা আরএনএ পলিমারেজ এনজাইম। আরএনএ পলিমারেজ এনজাইমটা কি করবে? সাঁচ ডিএনএকে ধরে কি তার এমআরএনএ তৈরি সূচনা করবে। বর্ধিতকরণ। বর্ধিতকরণে কি হবে? আরএনএ পলিমারেজ এনজাইম সাঁচ ডিএনএকে ধরে সামনে দিকে অগ্রসর হবে, ফলে এমআরএনএ চেইনের বৃদ্ধিপ্রাপ্ত ঘটবে। সমাপ্তিকরণে কি হবে? আরএনএ পলিমারেজ এনজাইম সাঁচ ডিএনএর একটা নির্দিষ্ট জায়গায় কাজ করা বন্ধ করে দেবে, ফলে এমআরএনএ চেইন তৈরি হওয়া বন্ধ হবে। আর যে এমআরএনএ চেইনটা তৈরি হবে, মানে তৈরি হয়েছিল, সেটার নাম হচ্ছে প্রি এমআরএনএ। কি এমআরএনএ? প্রি এমআরএনএ। এখন এই প্রি এমআরএনএকে আমাদের ঘষামাজা করতে হবে। ঘষামাজা করে চূড়ান্ত এমআরএনএতে তৈরি করতে হবে। তাহলে বলো তো আমরা প্রি এমআরএনএকে কি করব? ঘষামাজা করব, যাকে আমরা বলি কি? পরিমার্জন। যাকে আমরা কি বলি? পরিমার্জন। এতটুকু ক্লিয়ার কি তোমরা? আমাকে একটু জানাও, সবাই একটু জানাও, আমাকে একটু কমেন্টসে জানাও তোমরা এতটুকু কি ক্লিয়ার কিনা তোমাদের। আর আগামীকাল প্রি মেডিকেল যে ব্যাচ তোমাদের অফলাইনে, প্রি মেডিকেল ব্যাচ সকাল 10টা থেকে শুরু হবে। তোমাদের ক্লাসটা হবে ল্যাবরেটরির যে নিরাপদ ব্যবহার, মূলত কেমিস্ট্রির যে প্রথম অধ্যায়টা, প্রথম বছর সেইটা। আর তোমাদের এখানে পরীক্ষাটা হবে ভেক্টর এবং নিউটনের বলবিদ্যার উপরে। সো সবাই অন টাইমে চলে এসো, এবং অলরেডি তোমাদের কাছে মেসেজ চলেও যাবে। রাকিব, তুমি মেসেজ কি পাঠাইছো? এখনো মেসেজ পাঠাই দাও। আমি বলে দিচ্ছি আর কি, তোমার ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারের উপরে, ল্যাবরেটরির নিরাপদ ব্যবহারের উপরে আমি আমাদের গ্রুপে একটা মেসেজ করছি, তুমি একটু দেখে নাও। বিএলএ মেসেজ করছি আর কি, টিচার্স গ্রুপে। ওকে, আমার মনে হয় যে সবাই বুঝতে পারছো আর কি। আমাদের ক্লিয়ার ভাইয়া, সিস্টার ডিএনএ থেকে এমআরএনএ তৈরি প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলে। সাবিরা উত্তর জি। ওকে, ক্লিয়ার। এমডি আসে, ক্লিয়ার প্রথা বলেছে, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ তোমাদেরকে। চলো তাহলে এখন আমরা প্রি এমআরএনএ পাইলাম। এখন এই প্রি এমআরএনএকে আমাদের কি করতে হবে বলো তো? এখন এই প্রি এমআরএনএকে আমাদের করতে হবে চূড়ান্ত এমআরএনএ। এই চূড়ান্ত এমআরএনএ করার জন্য আমাদেরকে ঘষামাজা করতে হবে বা পরিমার্জন করতে হবে। মনে রেখো, পরিমার্জন হয় 3টা পদ্ধতিতে: পরিমার্জন 1, পরিমার্জন 2, পরিমার্জন 3। আবারও বললাম, কি কি বলো তো? আমার সাথে সাথে বলো। পরিমার্জন 1, পরিমার্জন 2 এবং পরিমার্জন 3, তাই না? আচ্ছা, আমরা একটু পরিমার্জনের দিকে যাই। এই যে এটা হচ্ছে প্রি এমআরএনএ। এখন আমরা যে জায়গাটাতে যাব সেটা হচ্ছে প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ। কি বললাম? প্রি এমআরএনএ। প্রি এমআরএনএ থেকে কোন এমআরএনএ? চূড়ান্ত বা ফাইনাল এমআরএনএতে যাব আমরা। ফাইনাল এমআরএনএতে যাব। কিভাবে যাব?
যাওয়ার জন্য প্রসেস হচ্ছে তিনটা, যাওয়ার জন্য প্রসেস হচ্ছে কয়টা? তিনটা। একটাকে বলা হয় পরিমার্জন 1, একটাকে কি বলা হয় বলো তো? পরিমার্জন 1। ওকে, গেল। এরপরে একটাকে বলা হবে পরিমার্জন 2, পরিমার্জন 2, এবং আরেকটাকে বলা হবে পরিমার্জন 3। এই যে এটা এখান থেকে নিই, সেটা হবে পরিমার্জন ঘষা মাজা 3, পরিমার্জন 3। ওকে, তাহলে খেয়াল করে দেখি আর কি আমরা, তাহলে আমরা কিন্তু এখানে পেলাম মূলত তিনটা প্রক্রিয়া, একটা পরিমার্জন 1, পরিমার্জন 2 এবং আরেকটা হচ্ছে পরিমার্জন 3, তাই না? আচ্ছা, তাহলে এই পরিমার্জন 1-এ কি হবে জাস্ট একটু মনে রাখো। পরিমার্জন 1-এ করা হবে টেইলিং। পরিমার্জন 1-এ করা হবে কি বলতো? টেইলিং। মনে রাখো, পরিমার্জন 1-এ করা হবে টেইলিং। টেইলিং মানে লেজ পড়ানো। টেইলিং মানে কি? লেজ পড়ানো। এবং টেইলিং করা হবে পলি এ দ্বারা। কি দ্বারা? পলি এ দ্বারা। তাহলে বলো, পলি এ মানে অনেকগুলো অ্যাডেনিন, অনেকগুলো অ্যাডেনিন, এবং অ্যাডেনিনের সংখ্যা থাকে 50 থেকে সম্ভবত 150টা। 50 থেকে কতটা? আচ্ছা, আমি একটু করে লিখে দিই, এটা 50 থেকে 150টা অ্যাডেনিন থাকে। তাহলে বলো, আমাদের টেইলিং করা হবে, টেইলিং করা হবে পরিমার্জন 1-এ। টেইলিং কি দ্বারা করা হবে? পলি এ দ্বারা। পলি এ মানে অনেকগুলো অ্যাডেনিন, এবং অ্যাডেনিনের সংখ্যা কত থাকতে পারে? 50 থেকে 100টি থাকতে পারে। আচ্ছা, পরিমার্জন 2, পরিমার্জন 2-তে করা হবে ক্যাপিং। মনে রাখো, এটার নাম হচ্ছে কি? ক্যাপিং। এবং ক্যাপিং করা হবে 7টা গুয়ানোসিন দ্বারা। 7টা কি দ্বারা? 7টা গুয়ানোসিন দ্বারা এদেরকে ক্যাপ পরানো হবে। ক্লিয়ার? এরপরে দিকে চলে আসো পরিমার্জন 3। পরিমার্জন 3-তে কি করা হবে? স্প্লাইসিং করা হবে। SPLICING। স্প্লাইসিং মানে কি জানো? কাটাকাটি করা। স্প্লাইসিং মানে কি? কাটাকাটি করা। এবং স্প্লাইসিং করে কাটাকাটি করলে আমাদের কি হয়? আমরা দুইটা জিনিস আমরা জানি, একটাকে বলা হয় ইন্ট্রন আর একটাকে বলা হয় এক্সন। সবাই একটু মনোযোগ দাও। একটাকে বলা হয় ইন্ট্রন এবং আরেকটাকে বলা হয় কি বলতো? এক্সন। আমরা দুইটা ওয়ার্ড পাবো আর কি। স্প্লাইসিং মানে কাটাকাটি, সহজ ভাষায় লিখে দিলাম কাটাকাটি। কার কাটাকাটি? একটা হচ্ছে ইন্ট্রন আর একটা হচ্ছে এক্সন। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া ইন্ট্রন কি আর এক্সন কি? দেখো, ইন্ট্রন, ইন্ট্রন আর আরেকটা বললাম আমি কি? এক্সন। মনে রাখবা, ইন্ট্রন মানে ইন্ট্রোভার্ট, এক্সন মানে এক্সট্রোভার্ট। বলো তো, কে বৈশিষ্ট্য প্রকাশ করে? আমাদের মধ্যে অনেকে আছে যে অনেক এক্সট্রোভার্ট। আমি যেমন মনে হয় আমি এক্সট্রোভার্ট। তাহলে এক্সন হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশ করে। এক্সন কি বলতো? বৈশিষ্ট্য প্রকাশ করে। বৈশিষ্ট্য প্রকাশ করে, তাই না? এক্সন মানে এক্সট্রোভার্ট। ক্লিয়ার? কিন্তু যেটা ইন্ট্রন, ইন্ট্রন মানে ইন্ট্রোভার্ট, এটা বৈশিষ্ট্য প্রকাশ করে না। এই কোডনটা কি? বৈশিষ্ট্য প্রকাশ করে না। কি? বৈশিষ্ট্য প্রকাশ করে না। তাহলে বলো তো, যেটা বৈশিষ্ট্য প্রকাশ করে না সেইটাকে কি আমি রাখবো? রাখার তো কোনো দরকার নাই, কারণ ইন্ট্রনকে রাখলে আমার প্রোটিন তৈরিতে ঝামেলা হবে। তাহলে আমি রাখবো কোনটা? যেটা কিনা বৈশিষ্ট্য প্রকাশ করে। যেটা কোনো কি প্রকাশ করে? বৈশিষ্ট্য প্রকাশ করে। তাহলে বৈশিষ্ট্য প্রকাশ করে কে? এক্সন। তাহলে যদি কখনো দেখো, যদি কখনো এটা একটা এমাইনো চেইন হয়, ধরে রাখো এখানে দেওয়া রয়েছে AUCGC, AUC, আবার দাও CG ইত্যাদি দিলা। মনে রাখবা, যে কোনো 3টা ওয়ার্ড মিলে গঠন হবে একটা কোডন। 3টা ওয়ার্ড, দেখো AUC 3টা ওয়ার্ড, GCA 3টা ওয়ার্ড, UCC 3টা ওয়ার্ড। তাহলে দেখো 3টা ওয়ার্ড মিলে তৈরি হবে একটা কোডন। তাহলে এই কোডনটা হইতে পারে ইন্ট্রন, হইতে পারে এক্সন। মনোযোগ দাও, হইতে পারে ইন্ট্রন, হইতে পারে এক্সন, তাই না? তাহলে বলো তো, কোনটা বৈশিষ্ট্য প্রকাশ করবে না? যারা ইন্ট্রোভার্ট তারা বৈশিষ্ট্য প্রকাশ করবে না, আর যারা এক্সট্রোভার্ট তারা বৈশিষ্ট্য প্রকাশ করবে, তাই তো? তাহলে ধরে নিলাম এই 3টা কোডনের মধ্যে এটা হচ্ছে ইন্ট্রন, আই দ্বারা ইন্ট্রন বুঝাইলাম। ওকে, এটা হচ্ছে আমি ধরে নিলাম ই মানে এক্সন, আবার এইটাও আই মানে ইন্ট্রন, এটা ধরে নিলাম আর কি আমি। তাহলে বলো তো, আমার তো ইন্ট্রন বৈশিষ্ট্য প্রকাশ করবে না, তাহলে বৈশিষ্ট্য প্রকাশ করবে কে? শুধুমাত্র এক্সন। আমি তাহলে পরিমার্জন 3-এ কি করব? এই যে ইন্ট্রনগুলোকে কেটে বাদ দিব, এইভাবে কেটে বাদ দিব, যাতে করে আমার ইন্ট্রনগুলো কেটে যায়, ইন্ট্রনগুলো কেটে যায়, আর আমার কোনটা থাকে? যাতে করে আমার এক্সনটা থাকে, কারণ আমার তো এক্সনই দরকার, বৈশিষ্ট্য প্রকাশ করা দরকার, তাই না? তাহলে এই যে একসাথে ইন্ট্রন এবং এক্সন থাকলো, থাকার পর আমি যে ইন্ট্রনগুলোকে কেটে বাদ দিচ্ছি, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে স্প্লাইসিং।
এই প্রক্রিয়াকে বলা হচ্ছে স্প্লাইসিং বা কাটাকাটি করা। তাহলে কি আমরা বলতে পারি না স্প্লাইসিং এর মাধ্যমে এক্সন এবং ইন্ট্রনকে আমরা বিচ্ছিন্ন করি? তাহলে বলো এই স্প্লাইসিং এর মাধ্যমে আমরা কাকে বিচ্ছিন্ন করি? এক্সন এবং ইন্ট্রনকে। আমার এটা কি বোঝা গেছে এতক্ষণ ধরে? আমাকে একটু জানাও তো, আমাকে একটু কাইন্ডলি একটু জানাও তো, জানাও। তাহলে স্প্লাইসিং বলতে কাকে কেটে বাদ দেওয়া হচ্ছে? কাইন্ডলি একটু কমেন্টসে বলো তো বাবারা, কাকে কেটে বাদ দেওয়া হচ্ছে বলো একটু। ইন্ট্রন, এটা ইন্ট্রন, INTRON। সাবিরা উচ্চারণ বানানো হচ্ছে INTRON, ইন্ট্রন, ইন্ট্রো না ইন্ট্রন। সবাই একটু কমেন্টসে জানাও না বাবা, একটু দ্রুত একটু বলো, সবাই একটু বলো। কে কোথায় তোমরা, কে কোথায়? ওকে, ইন্ট্রন, ইন্ট্রন কেমন আছেন? তালহাই তো আলহামদুলিল্লাহ। ইন্ট্রন, হ্যাঁ সবাই উত্তর দিচ্ছে ইন্ট্রন। শোভা উত্তর দিচ্ছে, নুসরাত। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমাদের তো মূলত হয়ে গেল। এবং এই যে কাটাকাটি করার পরে পরিমার্জন 3-এর পরে আমরা যেটা পাবো সেটাকে বলা হচ্ছে মূলত আমাদের চূড়ান্ত মানে নেই। আর এটা হচ্ছে মূলত আমাদের ফুল ট্রান্সক্রিপশন। তাহলে চলো আমি ট্রান্সক্রিপশনটা আর একবার ছোট্ট করে একটু আলোচনা করে দিই, সবাই একটু শোনো। আমরা মূলত জানি mRNA থেকে প্রোটিন তৈরি প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। এখানে গুরুত্বপূর্ণ এনজাইম হিসেবে কাজ করে RNA পলিমারেজ। শেষ প্রয়োজনীয় উপাদান সাজ ডিএনএ, RNA পলিমারেজ এনজাইম, কিছু প্রোটিন এবং শক্তি জিটিপি, ইউটিপি, এটিপি ইত্যাদি। চলে আসি এদের ভাগ। আমরা জেনে এদেরকে 3টা অংশে ভাগ করা হয়: সূচনাকরণ, বর্ধিতকরণ, সমাপ্তিকরণ। এদের ব্যাখ্যা: সূচনাকরণে আসবে প্রথমে প্রমোটার এবং ডিএনএ সাচের সাথে যুক্ত হবে RNA পলিমারেজ এনজাইম, ফলে mRNA তৈরির সূচনা হবে। 2 নম্বর পয়েন্ট, বর্ধিতকরণ। ডিএনএ ছাঁচ ধরে RNA পলিমারেজ এনজাইম সামনের দিকে অগ্রসর হবে, ফলে mRNA চেইন বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে। সমাপ্তিকরণ: ডিএনএ সাচের একটি নির্দিষ্ট বিন্দুতে গিয়ে RNA পলিমারেজ কাজ করা বন্ধ করে দেবে, ফলে mRNA চেইন তৈরি হওয়া বন্ধ হবে এবং যে mRNA চেইনটি তৈরি হলো সেটি হলো প্রি mRNA। এর পরবর্তী ধাপ প্রি mRNA থেকে চূড়ান্ত mRNA-তে যাওয়ার প্রক্রিয়া। আমরা জানি প্রি mRNA থেকে চূড়ান্ত mRNA-তে যাওয়ার জন্য পরিমার্জন রয়েছে 3টা: পরিমার্জন 1, 2, 3। পরিমার্জন 1 এটা মূলত টেইলিং করা হয় এবং এটা করা হয় অনেকগুলো অ্যাডেনিন দ্বারা, যেটাকে বলা হয় পলিএ। পরিমার্জন 2-এ করা হয় ক্যাপিং, যেটা দ্বারা করা মানে ক্যাপিংয়ে আমরা গুয়ানোসিন পড়াই। কয়টা? 7টা গুয়ানোসিন থাকে। এবং পরিমার্জন 3-তে করা হয় স্প্লাইসিং, এবং স্প্লাইসিংয়ের মাধ্যমে আমরা ইন্ট্রন এবং এক্সনকে কেটে বাদ দিয়ে দিই। এবং কাকে বাদ দিয়ে দিই? ইন্ট্রনকে বাদ দিয়ে দিই আর এক্সনকে রেখে দিই। এখন প্রশ্ন হচ্ছে, আমরা সবসময় জানি mRNA বৃদ্ধিপ্রাপ্ত হয় কত থেকে কত প্রাইম? আমরা সবাই জানি 5 থেকে 3 প্রাইম। 5 থেকে 3 প্রাইম তাদের বৃদ্ধি হবে। তাহলে বলো তো আমরা ক্যাপ পরি কোথায়? মাথায়। তাহলে মাথা সবসময় বড় হয়, মাথা সবসময় কি হয়? বড় হয়। তাহলে তুমি বলো 3 আর 5-এর মধ্যে কোনটা বেশি? 3 আর 5-এর মধ্যে কোনটা বেশি? অবশ্যই 5। তাহলে 5 প্রান্তে তুমি যেটা করবা, 5 প্রান্তে করা হবে ক্যাপিং। 5 প্রান্তে করা হবে কোনটা? ক্যাপিং। মনোযোগ দাও, দেখবা কাজে লাগবেই। 5 প্রান্তে করা হবে ক্যাপিং। আর টেইল পরিত লেজও থাকে পেছনে। তাহলে 3 প্রান্তে যেটা করা হবে সেটার নামই হচ্ছে টেইলিং। 3 প্রান্তে যেটা করা হবে সেটার নাম কি বাবারা বলো তো? টেইলিং। তাহলে 5 প্রান্তে ক্যাপিং, 3 প্রান্তে কি? টেইলিং। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি তোমাদেরকে? ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? আমাকে একটু জানাও, সবাই কি বুঝতে পারছো এটাতে? সবাই কি বোঝা যাচ্ছে? আচ্ছা, একটু জানাও সবাই। ভাইয়া আপনার মতো যদি স্যারের সামনে পড়া দিতে পারতাম। একদিন পারবা ইনশাল্লাহ। আমি তো একদিনে পারিনি, তাই না বলো? আমি আমার ইন্টারমিডিয়েট লাইফে দেখলাম কিছু বুঝতাম না। আমি স্পেশালি চেষ্টা করতাম রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন এড়িয়ে গিয়ে প্রশ্ন করার জন্য, মানে প্রশ্ন লেখার জন্য আর কি। কারণ সত্যি কথা বলতে ইন্টারমিডিয়েট লাইফে আমি পারতাম না আর কি। আমি মূলত এই জিনিসগুলো স্পেশালি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যখন আমি মেডিকেল মূলত সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি। তখন আমাদের একটা বায়োকেমিস্ট্রি বই ছিল, লিপিনকট, রাইটারের নাম ছিল লিপিনকট। এটা বাইরের দেশের একটা বই। তো ওই বই পড়ার পরে আমি আজকে তোমাদেরকে যে কনসেপ্টটা শেখাচ্ছি আর কি, সহজ যে কনসেপ্টটা,
এই কনসেপ্টটা কিন্তু আমার ওই বই থেকে নেওয়া আর কি, লিপিনকটের। তোমাদের বইতেও লেখা রয়েছে একই জিনিস, কিন্তু বইয়ে যে ভাষাটা ব্যবহার করছে ওই ভাষাটা আফ্রিকান মানুষ ছাড়া বাঙালি মানুষ বুঝতে পারে না, কারণ বাঙালি বাচ্চা কাচ্চাদের বোধগম্যতার লেভেলটা ওই বইয়ের নাই আর কি। হাসান স্যারের বইয়ের ভাষাটা মানে বেশ কঠিন, বেশ কঠিন। আচ্ছা, আমি তাহলে একটু সাইডে সরে যাচ্ছি, তোমরা একটা এসএস নাও। ওকে, এসএস নাও, আমি সাইডে সরে গেলাম। এসএস নাও হয়ে গিয়েছে, আই হোপ সো তোমাদের সবার। ওকে, সবার স্ক্রিনশট নেওয়া কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই আর কি। দেখো এখন আমরা আসল পড়ার দিকে চলে আসি। দেখি আমরা তো আসল পড়া ভুলেই গেলাম, যে আমরা এখন আসল পড়াই ভুলে গেছি আর কি, কত দূর আমরা চলে গেলাম আর কি, তাই না? আচ্ছা চলো আমরা এই স্লাইডের দিকে চলে যাই আর কি। দেখি আমাদের এই স্লাইডে কি বলা হলো। আমরা এর আগের স্লাইডটাতে একটা পড়ছি, তাই না? এই স্লাইডে স্প্লাইসিজমটা কি জিনিস আমরা এই স্লাইড, এখন শুধু একটু টাইম লাগবে না আমাদের শেষ। দেখো প্রয়োজনীয় উপকরণ ট্রান্সক্রিপশনের জন্য ডিএনএ সার্চ, যেটা টেমপ্লেট হিসাবে, আরএনএ পলিমারেজ এনজাইম সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজাইম। ওকে, এরপরে দেখো মুক্ত রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট, মানে যে শক্তি এটিপি, জিটিপি, ইউটিপি, রাসায়নিক শক্তি কিছু থাকবে এবং কতিপয় সহযোগী প্রোটিন। কিন্তু এর মধ্যে একটা, দুইটা এবং তিনটা এবং চারটা, এই দুই একটা জিনিস তুমি শুধু সরি, এক্সট্রিমলি সরি ফর ইট। আচ্ছা সেটা হচ্ছে যে আমাদের প্রয়োজনীয় উপকরণটা চলে গেল। এরপরের দিকে আমরা দেখি, আমরা পরবর্তী স্লাইডে যাওয়ার ট্রাই করি আর কি। এই স্লাইডের দিকে একটু ভালো করে তাকাও সবাই, যদি পারো একটা স্ক্রিনশট তুলে রাখো। দেখো কতটা জোস একটা জিনিস আমরা ড্র করে রাখছি। এটা কিন্তু আমাদের মূলত স্লাইড এক্সপার্ট আমার ছোট ভাই সামনের দিকে তো আমাদের আসবে, আবির কিন্তু এটা আমাকে ড্র করে দিয়েছে। আমার হাতে লেখা কিন্তু এতটা সুন্দর না আর কি, ঠিক আছে? আমি এত ভালো লিখি না, কিন্তু এটা আবার মনে করো না যে এটা আমি লিখছি আর কি। ওকে আচ্ছা চলো তাহলে আমরা একটু চলে যাই যে জায়গাটাতে, সেটা হচ্ছে দেখো কি কি লেখা রয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কিন্তু একটা ডিএনএ। আমরা সবাই জানি ডিএনএর মানে ডিএনএর প্রথমের দিকে চলে আসি। দেখো এখানে লাগে একটা প্রমোটার, লাগে কি একটা প্রমোটার থেকে দিকে চলে আসি। দেখো ওইখানে ছিল একটা টার্মিনেটর, কি ছিল একটা টার্মিনেটর, তাই না? তাহলে আমাদের প্রমোটার লাগছে, প্রমোটার লাগার শেষের প্রান্তে লাগছে কোনটা? টার্মিনেটর। তাহলে দেখো ডিএনএর প্রথমের দিকে লাগছে একটা প্রমোটার, শেষের দিকে লাগছে একটা টার্মিনেটর, মানে ওই পয়েন্টে যে আমাদের আরএনএ পলিমারেজ কাজ করা বন্ধ করে দিবে। আর কাজ শুরু করবে কই থেকে? এই প্রমোটার থেকে। এখন এই প্রমোটার থেকে যখন আরএনএ পলিমার যেই জায়গাতে আসলো, আসার পর দেখে এখানে এক্সন, এখানে আবার লাল ইন্ট্রন, আবার এক্সন, আবার ইন্ট্রন, আবার এক্সন গেল। এরপরে দেখো এরা এখন কি করবে? আরএনএ কোডিং সিকোয়েন্স সাজাবে, মানে ট্রান্সক্রিপশন হবে ডিএনএ থেকে এমআরএনএ। যেমন এই যে এটা হচ্ছে এমআরএনএ, এটা যদি ডিএনএ হয় তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের এমআরএনএ। কোন এমআরএনএ? প্রি এমআরএনএ। আর আমরা জানি প্রি এমআরএনএ কত থেকে কত প্রান্তের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়? 5 to 3 প্রাইম। এই যে দেখো এখানে 5 প্রাইম, এখানে কোন প্রাইম? 3 প্রাইম। ক্লিয়ার? তাহলে এখন কি হবে? এখন দেখো এক্সন আসলো, ইন্ট্রন আসলো, এক্সন আসলো, ইন্ট্রন আসলো, এক্সন আসলো। আমাদের যে টার্মিনেটর প্রমোটার আমরা বাদ দিয়ে দিলাম, এটা ধরে রাখো। এরপরের দিকে এই ধাপে চলে আসো, পরিমার্জন 1। পরিমার্জন 1 এর দিকে দেখো আমরা কি করলাম? ক্যাপিং করলাম এবং আমরা টেইলিং করলাম। পরিমার্জন 1-এ আমরা করলাম কি? দেখো 3 প্রান্তে আমরা পলিয়ের টেইল লাগাইলাম, অনেকগুলো অ্যাডেনিন থাকলো। এবং পরিমার্জন 2-তে আমরা কি করলাম? ক্যাপিং করাইলাম 5 প্রান্তে। কতগুলো ক্যাপিং? মানে কয়টা গুয়ানোসিন থাকবে? 7টা। 1 2 3 4 5 6, আর একটা গুয়ানোসিন এখানে থাকবে, 7টা গুয়ানোসিন দ্বারা শেষ। এরপর দেখো পরিমার্জন 3-এ কি তুমি দেখতে পাচ্ছ? এখানে কাটাকাটি হয়েছে। কাটাকাটি হওয়াটা মানেটা কি? দেখো এই যে লাল অংশ, যেটা লাল অংশগুলো দেখো ইন্ট্রন কাটা হয়ে গেছে, কিন্তু এই যে দেখো এই অংশটা ইন্ট্রন, এই অংশটা ইন্ট্রন, দেখো এখানে কিন্তু গ্যাপ, এখানে কিন্তু গ্যাপ। তার মানে আমরা পরিমার্জন 3-এ যে কি করলাম? এখানে কিন্তু কাটাকাটি করছি। মানে কি? আমরা স্প্লাইসিং করছি। কি করছি? এখানে স্প্লাইসিং করছি। স্প্লাইসিং করার ফলে সব ইন্ট্রন চলে গেছে, ইন্ট্রন কাটা হয়েছে, যা যা পড়ে আছে সবগুলো কি? এক্সন। সবগুলো কি? এক্সন। এবং এই এক্সনগুলো দেখো প্রোটিন কোডিং সিকোয়েন্স, মানে আমরা কি জানি? এক্সন মানে কিন্তু জিন, আর জিনটাই মূলত বৈশিষ্ট্য প্রকাশ করে এবং প্রোটিন তৈরি করে।
তাহলে দেখো প্রোটিন কোডিং সিকোয়েন্স, তাহলে প্রোটিন কোডিং সিকোয়েন্স সব কিছু গঠন করতেছে কিন্তু এক্সন, কারণ ইন্ট্রন কিন্তু কেটে ফেলে দিচ্ছে। ক্লিয়ার এতটুকু জিনিস? এবং এইটাই কিন্তু হচ্ছে আমাদের চূড়ান্ত কি এমআরএনএ, চূড়ান্ত এমআরএনএ। আর 5 প্রান্তে তো আছেই, 5 প্রান্তে ক্যাপিং, 3 প্রান্তে দেখো পলিএ টেইল, এটা ছিল স্টার্ট, এটা ছিল স্টপ। তাহলে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ না, এইখানে কি কাটাকাটি হয়েছে, মানে এখানে আমাদের স্পাইসিং হয়েছে, এখানে দেখো ক্যাপিং হয়েছে, এখানে দেখো কি টেইলিং হয়েছে। ব্যাপারটা কি বোঝা গেছে জিনিসটা? আমার মনে হয় এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পারছো এই জায়গাটাতে আর কি। বলো বোঝা গেলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, বলো একটু জানিয়ে দাও তোমরা। সবাই একটু জানো, ওকে? সবাই একটু কাইন্ডলি একটু জানাও একটু, ওকে? সবাই একটু জানিয়ে দাও বুঝে গেছে কিনা এটা। আমার মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো। আই হোপ সো, আই হোপ সো যে তোমাদের এই জিনিসটা কিন্তু তোমাদের বোঝা উচিত এখন। আমি টোটালি কিন্তু সহজভাবে স্টেপ স্টেপে কিন্তু আমি তোমাদেরকে বোঝাইছি। স্পেশালি যারা প্রথম থেকে ক্লাস করছো তারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে, আর মাঝে যারা আসছো তাদের একটু বুঝতে সমস্যা হবে, পরবর্তীতে কিন্তু তোমরা সেটা দেখে নিতে পারো আর কি। ওকে, এতটুকু জিনিস। ওকে, তাহলে আমার মনে হয় পরবর্তীতে আমরা একটু চলে যাই আর কি, দেখি আমাদের কি বলছে আর কি এটা। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা চলো তাহলে আমরা পরবর্তী স্লাইডের দিকে যাই আর কি। দেখো অলরেডি পড়া শেষ, পড়া শেষ, পড়া শেষ, পড়া শেষ, পড়া শেষ, প্রি এমআরএনএ থেকে চূড়ান্ত এমআরএনএ, ইন্ট্রন পড়া শেষ। ওকে, চলো আসি সূচনাকরণ। বাবারা সূচনাকরণ তো আমি তোমাদেরকে লিখে দিলাম, যেটা তোমরা লিখছো ওইটা জাস্ট একটু মনে রাখো আর কি। দেখো এখানে ইন ডিটেলস একটু লেখা রয়েছে। ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইম দেখো আরএনএ পলিমারেজ, এটি প্রোমোটারে যুক্ত হয়ে ট্রান্সক্রিপশনের প্রক্রিয়ার সূচনা ঘটে। এই প্রক্রিয়ার শুরুতে আরএনএ পলিমারেজ এনজাইম ডিএনএর নির্দিষ্ট বেস সিকোয়েন্সে যুক্ত হয়, যাকে টাটা বক্স বলে। তাহলে বলো সূচনাকরণে একটা বক্স ইউজ করা হয় যেটাকে বলা হয় টাটা বক্স। কি বক্স? টাটা বক্স। ওকে, এবং আরেকটা বক্স রয়েছে যার নাম হচ্ছে ট্যাড বক্স। যার নাম কি? ট্যাড বক্স, তাই না? তাহলে দেখো সূচনাকরণে বক্স কাজ করতে পারে। কি বক্স? একটা টাটা বক্স আর একটা কি ট্যাড বক্স, TAT, ট্যাড বক্স। তাহলে খেয়াল করি আর কি, দেখো টাটা বক্স এটা কিন্তু যে প্রমোটার মূল বস্তু, ওই যে আমরা বললাম না প্রমোটার সূচনা করে, প্রমোটারের মূল বস্তু টাটা বক্স, এটা হচ্ছে প্রকৃত কোষের ক্ষেত্রে। আর এই প্রমোটার যদি আদি কোষের ক্ষেত্রে হয় তখন সেটাকে বলা হচ্ছে ট্যাড বক্স। তাহলে বলো প্রমোটার মূলত টাটা বক্স অথবা ট্যাড বক্স এটা দ্বারা কাজ করে। আদি কোষীদের ক্ষেত্রে ট্যাড বক্স, প্রকৃত কোষীদের ক্ষেত্রে টাটা বক্স। আচ্ছা, এবং আমরা জানি এটা কোনো প্রাইমার লাগে না, কারণ প্রাইমার লাগে কাদের? তোমরা জানো রেপ্লিকেশনের। প্রাইমার লাগে কাদের? প্রাইমার লাগে মূলত রেপ্লিকেশনের। ওকে, আচ্ছা ঠিক আছে, চলে আসার পরে দেখে দেখো মানুষের প্রায় 30% এবং ফলের মাছের, ওকে, ড্রসোফিলা মাছের প্রায় 40% প্রমোটারে কি বক্স থাকে? টাটা বক্স থাকে। এবং টাটা বক্স পলিমারিজমের কারণে মানুষের পাকস্থলীর ক্যান্সার হয়। এটা একটা এক্সট্রা ইনফরমেশন। দেখো টাটা বক্স পলিমারিজমের কারণে, পলিমারিজম বলতে অনেক ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে, যারা পলিমার মানে একই রকম জিনিস বাট আলাদা আলাদা বৈশিষ্ট্য হতে পারে প্রকাশ করছে আর কি, তারা কারণে পাকস্থলীর ক্যান্সার তৈরি হয়। তাহলে এখান থেকে শুধু একটা মনে রেখো, টাটা বক্সের ঝামেলার কারণে কিসের ক্যান্সার হতে পারে? কিসের ক্যান্সার হতে পারে? পাকস্থলীর ক্যান্সার। এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট একটা লাইন আর কি। ওকে, আদি কোষের ট্যাড বক্স। আচ্ছা রাহুল কি বলছে? ভাইয়া ইউক্যারিওটিক কোষে ট্রান্সক্রিপশন হওয়ার আগে ক্রোমাটিন কিভাবে পরিবর্তিত হয়? আচ্ছা, ক্রোমাটিনের ব্যাপারটা হচ্ছে দেখো প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক আমরা যেটা আলোচনা করতেছি, এই আলোচনাটা কিন্তু অবশ্যই মূলত আমাদের ইউক্যারিওটিকের জন্য করা হচ্ছে। এখানে কিন্তু প্রোক্যারিওটিকের আলোচনা করা হচ্ছে না, সেটা ডিএনএ হোক বা সেটা হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন হোক আর কি। দেখো ক্রোমাটিনের পরিবর্তনটা কি জিনিস? ক্রোমাটিনের পরিবর্তনটা বোঝার জন্য আমাদের যে ক্রোমোজোমের ক্লাসটা ছিল ওই ক্লাসে তোমাকে একটু যেতে হবে আর কি। ফার্স্ট অফ অল ক্রোমাটিন তো অনেক পেঁচানো থাকে, ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন। এই হেটারোক্রোমাটিন যেটা, এটা কিন্তু এমআরএনএতে আসেই না, এমআরএনএ তৈরি করতে পারে না। কে তৈরি করবে? ইউক্রোমাটিন। কারণ ইউক্রোমাটিনে প্যাচ কম, আর প্যাচ কমের কারণে ওই জায়গা থেকে এমআরএনএ তৈরি হওয়া সহজ হয়। ওকে, বোঝা গেছে? আর এই যে ইউক্রোমাটিনের যে অল্প প্যাচ, সেটাও খুলে দেবে কে? সেটাও কিন্তু খুলে দেয় ওই যে টোপো আইসোমারেজ যে সকল এনজাইম রেপ্লিকেশনে ছিল, তারা এসে ওই প্যাচটাকে আরও একটু সহজ করে দেয়। আর সহজ করে দিলে এখান থেকে রেপ্লিকেশন হয়। রেপ্লিকেশন হলে আমাদের অপত্য ডিএনএ পাই। এই অপত্য ডিএনএগুলো এসে মূলত আমাদের ট্রান্সক্রিপশনে সহায়তা করে আর কি। চলে আসি, দেখো এরপরের দিকে আমাদের পাকস্থলী ক্যান্সার সৃষ্টি হচ্ছে। এরপরের দিকে যে বর্ধিতকরণ কি বলছে? ডিএনএ অণুর
3' to 5' সূত্রকে যে অংশে mRNA তৈরি হয় তাকে ট্রান্সক্রিপশন ইউনিট বলে। এই ধাপে খেয়াল করে দেখো, আমাদের যে mRNA চেইনটা তৈরি হবে এটা কিন্তু ডিএনএর 3' to 5' এর সূত্রকে ধরে, যার কারণে mRNA কিন্তু তার উল্টো দিকে যাবে কত, 5' to 3'। তাহলে বলো mRNA বৃদ্ধিপ্রাপ্ত হবে 5 থেকে 3' এর দিকে, কিন্তু যে ডিএনএ চেইনটা থাকবে তার বৃদ্ধিপ্রাপ্তের সংকেতটা হবে কিন্তু 3' to 5', অর্থাৎ এটা একে অপরের কি কমপ্লিমেন্টারি, একে অপরের কি কমপ্লিমেন্টারি মানে উল্টা। তাহলে দেখো এই ধাপে আমাদের ম্যাঙ্গানিজ এবং আমাদের ম্যাগনেসিয়াম সহায়তা করে, ম্যাঙ্গানিজ এবং কে সহায়তা করে, ম্যাগনেসিয়াম সহায়তা করে। এবং নতুনভাবে সৃষ্ট স্ট্র্যান্ডটি অবশ্যই সার্চ ডিএনএর অ্যান্টি প্যারালাল বা কমপ্লিমেন্টারি হবে, কারণ ডিএনএ ছিল 3 থেকে 5 মুখী, mRNA হবে কত 5 থেকে 3 মুখী। ওকে, হ্যাঁ, টাটা বক্স পাকস্থলী ক্যান্সার করে, খারাপ হইলে এটাতে। চলো আসে এরপর দিকে দেখো, লেখা আছে সমাপ্তিকরণ। ট্রান্সক্রিপশনের শেষ পর্যায়ে আরএনএ পলিমারেজ এনজাইম ডিএনএ এর একটা বিশেষ সিকোয়েন্সের সম্মুখীন হয়, এটি ট্রান্সক্রিপশন টার্মিনেটর। টার্মিনেটর মানে কি, ওই পয়েন্টে যে শেষ করে যায়, ওই পয়েন্টেতে যে আরএনএ পলিমারেজের কাজ করতে পারে না, এভাবে সংশ্লেষিত mRNA-কে প্রি mRNA বলা হয়। ক্লিয়ার? ডিএনএ এর সার্চ স্ট্র্যান্ডে ট্রান্সক্রিপশনের সমাপ্ত স্থান আগে থেকে নির্দিষ্টকরণ করে দেওয়া থাকে, মানে ডিএনএ সার্চ স্ট্র্যান্ডে আগে থেকে টার্মিনেটর বসায় দেওয়া থাকে যে আরএনএ পলিমারেজ তুমি অত দূর পর্যন্ত যাওয়ার পরে তুমি তোমার কাজ বন্ধ করে দেবা। ওকে, গেল এটা প্রি mRNA তৈরি করলাম। এখন আমরা এখানে আদিকোষী এবং প্রকৃত কোষের মধ্যে যে পার্থক্য আমাদের ট্রান্সক্রিপশনে সেটা বলা হয়েছে। এখানে একটি ইম্পর্টেন্ট দেখো, আদিকোষের কথা বলছে, স্থান সমগ্র কোষে ট্রান্সক্রিপশন ঘটে, আর আমাদের প্রকৃত কোষের ক্ষেত্রে ট্রান্সক্রিপশন ঘটে কোথায়, নিউক্লিয়াসে। এনজাইম আদিকোষের ক্ষেত্রে কাজ করবে আরএনএ পলিমারেজ 3, আর প্রকৃত কোষের ক্ষেত্রে কাজ করবে 3টাই, পলিমারেজ 1, 2 এবং 3। এবং খেয়াল করি বর্ধিতকরণ, এটাতে আদিকোষে মানে ব্যাকটেরিয়া এদের খুবই দ্রুত গতিতে বর্ধিতকরণ ঘটে, মানে তারা বিস্তার করতে পারে। বাট যারা প্রকৃত কোষীদের স্বাভাবিকভাবেই ধীর হবে, যেমন আমাদের ক্ষেত্রে আর কি। এরপরের দিকে চলে আসে আর কি, দেখো ইন্ট্রন এবং এক্সন। মনে রেখো এরা কেন দ্রুত গতির আদিকোষীরা, কারণ এদের তো কোনো ইন্ট্রন নাই, তাহলে ব্যাকটেরিয়াদের যা যা থাকবে সবকিছু থাকবে এক্সন, আর এক্সন থাকলে আমার তো পরিমার্জন বা স্প্লাইসিং করার তো কোনো দরকারই নাই, কারণ আমরা কি জানি এক্সন থাকে মানে এটা সরাসরি বৈশিষ্ট্য প্রকাশ করবে। তাহলে দেখো কাটাকাটির যে সময়টা চলে যায়, এই সময়টা তো আমাদের আদিকোষীদের লাগে না। কেন লাগে না? তাদের তো কোনো ইন্ট্রনই থাকে না, তাদের যা থাকে 100তে 100 এক্সন থাকে, ফলে তারা দ্রুত আমাদের ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি করতে পারে। কিন্তু প্রকৃত কোষের কি দেখো, প্রকৃত কোষের তো ইন্ট্রনও থাকে আবার এক্সনও থাকে, এটার জন্য পরিমার্জন 1, পরিমার্জন 2 এবং পরিমার্জন 3তে যে কাটাকাটি করতে হয়, আর কাটাকাটি করতে গেলে তো টাইম লাগে। দ্যাটস ওয়াই আমাদের প্রকৃত কোষের কিন্তু ট্রান্সক্রিপশনের হার কম, ট্রান্সক্রিপশনের হার কি কম। ওকে, আচ্ছা RS রাহুল, থ্যাঙ্কস ভাইয়া, আমার মনে হয় বায়োলজি অন্যান্য পেজগুলোর থেকে আপনার এটা একটু বেশি ভালো। থ্যাংক ইউ রাহুল, তোমার এত সুন্দর কমপ্লিমেন্ট শুনে ভালো লাগলো। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে অন্যান্য পেজ বা যারা রয়েছে বায়োলজির প্রেক্ষাপটে অনলাইন জগতে, তারা সবাই আমার পরিচিত, আমি হয়তো বা তাদের অনেকের পরিচিত না, যেহেতু আমি টেরমেট স্কুলের সিনিয়র বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে ছিলাম। এখন বর্তমানে আমার নিজের পেশাগত কারণে অ্যাজ এ ডক্টর হিসাবে আমার নিজের পেশাগত কিছু ব্যস্ততা থাকে এবং ছিল, যার কারণে আমি অনলাইনে যেতে পারিনি, চাইলেও যেতে পারিনি, কারণ একই সাথে আমার MBBS কমপ্লিট করা, একই সাথে আমার প্রপ পাস করা, আমার ইন্টার্নি করা এবং তোমাদের অনলাইন এবং অফলাইনে সার্ভিস দেওয়া, আমি একা মানুষ, এটা আমার পক্ষে সম্ভব না। এই জন্য অপেক্ষায় ছিলাম যেমন ইন্টার্নিটা শেষ হোক, এরপর আমি একটু ফ্রি টাইম নিয়ে তোমাদের সাথে অনলাইনে আসবো। আলহামদুলিল্লাহ তোমাদের সবার দোয়ায় সৃষ্টিকর্তা অবশ্যই ছিল পাশে। আমি আমার MBBS যশোর মেডিকেল কলেজ থেকে কমপ্লিট করেছি, অপেক্ষায় রয়েছি ফাইনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য, BMDC সার্টিফিকেটের জন্য। আর এই সময় মনে হলো যে ঠিক আছে, এখন একটু তোমাদের সাথে অনলাইনে আবারও একটু দেখি তোমাদের সাথে কানেক্টেড হওয়া যায় কিনা। আশা রাখি হয়তোবা নতুন মুখ দেখছো অনলাইনে, বাট মানুষটা কিন্তু পুরাতন, সো খারাপ লাগবে না আশা রাখি তোমাদের। সো তোমার এই কমেন্টটা শুনে ভালো লাগলো আর কি আমার। আশা রেখে একটা সময় আমরা আরও অনেক ভালো কিছু করব। আর যারা তোমরা আমাদের PDF নিতে এখনও আগ্রহী, তোমরা আমাদের পেজে কমেন্ট করতে পারো আর কি। মাত্র 399 টাকায় কিন্তু তোমরা বাংলাদেশের দেশ সেরা PDF পেয়ে যাবা। আজকে রাত্রে তোমাদের পেইড গ্রুপে যারা আছো তোমরা আরও PDF পেয়ে যাবা আর কি ইনশাল্লাহ। ভেক্টর ফিজিক্সেরও পেয়ে যাবা একটা, আবার জুওলজিরও পেয়ে যাবা ইনশাল্লাহ। আচ্ছা চলো আর কি। শোভা জাহান, জি ভাইয়া আপনার পড়ানোগুলো রেইলি অনেক সুন্দর, থ্যাংক ইউ। ওকে, তোমাদের ভালো লাগে ক্লাসটা একটু শেয়ার করে দিও। চলো আর কি এরপরে দেখে আমি একটু চলে যাই আর কি। দেখো সেটা হচ্ছে স্পেশাল ইনফো, এটা একটু মাঝে মাঝে দরকার পড়লে পড়তে পারে আর কি। দেখো ইকোলাই ব্যাকটেরিয়া মানে ইস্কেরিয়াশিয়া কোলাই, যেটা ব্যাকটেরিয়া আমাদের পেটে থাকে, ব্যাকটেরিয়ার একটা জিন থেকে
একটি 1000 নিউক্লিওটাইড বিশিষ্ট এমআরএনএ ট্রান্সক্রিপ্ট হতে সময় লাগে মাত্র 1 সেকেন্ড। কারণটা কি দেখো, ট্রান্সক্রিপশনে তাদের তো টাইম লাগবে না, কারণ কি তাদের যা আছে 100তে 100 পিওর এক্সন আছে, ইন্ট্রন তো নাই যেহেতু আদিকোষী। প্রকৃত কোষে মনোসিস্ট্রনিক ট্রান্সক্রিপ্ট এবং আদিকোষে পলিসিস্ট্রনিক ট্রান্সক্রিপ্ট হয়। তাহলে প্রকৃত কোষে হয় মনোসিস্ট্রনিক, ওকে, এবং আদিকোষিত হয় কি বলতো, পলিসিস্ট্রনিক ট্রান্সক্রিপ্ট, শুধুমাত্র এমসিকিউ এর জন্য। আর অধিকাংশ প্রতিকোষীয় জিন কমপক্ষে 1টি ইন্ট্রন এবং কতক জিন 60টি ইন্ট্রন বহন করতে পারে। জাস্ট একটা রিডিং দিয়ে নিবা। চলে আসি রিভার্স ট্রান্সক্রিপশন। আমরা সবাই জানি রিভার্স মানে উল্টা। আমরা একটু আগে জেনেছিলাম কি বলতো, জেনেছিলাম যে আমাদের সিস্টার ডিএনএ এসডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা ছিল ট্রান্সক্রিপশন, ওকে। আর এই এমআরএনএ থেকে যদি আমাদের সিস্টার ডিএনএ বা ডিএনএ তৈরি হয়, ধরে নিলাম ডিএনএ দিলাম, সিস্টার নাই দিলাম, এখানে জাস্ট ডিএনএ দিলাম, তাহলে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা ছিল ট্রান্সক্রিপশন। আর এমআরএনএ থেকে যদি কখনো আমাদের ডিএনএ তৈরি হয় তখন তাকে বলা হবে কিন্তু রিভার্স ট্রান্সক্রিপশন। কি বলা হবে? রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে খেয়াল করে দেখো, এখানে একটা টুইস্ট আছে, একটু মনে করে রেখো। দেখো আরএনএ, এমআরএনএ মানে আরএনএ। বেশিরভাগ ভাইরাস যেটা আমাদের দেহে ক্ষতি করে তারা কিন্তু আরএনএ ভাইরাস, যেমন করোনা ভাইরাস এবং এইচআইভি ভাইরাস। এই এইচআইভি ভাইরাসগুলো আমাদের দেহে কীভাবে বংশবৃদ্ধি করে? তারা তো আরএনএ ভাইরাস, কিন্তু আমার বডি তো ডিএনএ কেন্দ্রিক। হিসেব মতো তো আমার বডিতে রোগ সৃষ্টি করার কথা না, কারণ যেহেতু আমার বডি ডিএনএ কেন্দ্রিক, তাহলে সেইখানে আরএনএ ভাইরাস এসে কিন্তু খুব বেশি সুবিধা করতে পারবে না। তাহলে কিভাবে এটা করে, চলো এই জিনিসটা দেখে নিই আর কি। দেখো, যখন একটা আরএনএ ভাইরাস আমার বডিতে ঢুকলো তখন সে কি করলো, সে তো খুব বেশি বংশবৃদ্ধি করতে পারবে না, যেহেতু আমার বডির ডিএনএ কেন্দ্রিক আর কি। সে কি করবে, এমআরএনএ থেকে উল্টা দিকে এসে সে উৎপন্ন করবে আগে ডিএনএ। এই ডিএনএ থেকে কি করবে জানো, এই ডিএনএ থেকে সে আবারও সামনের দিকে যাবে, যে উৎপন্ন করবে কি বলতো, এমআরএনএ মানে ট্রান্সক্রিপশন করবে। আবারও উৎপন্ন করবে কি, এখান থেকে উৎপন্ন করবে কি, প্রোটিন। কি উৎপন্ন করবে? প্রোটিন, মানে কি ট্রান্সলেশন করবে। আর এই প্রোটিন উৎপাদন করা মানেই রোগ তৈরি করা। প্রোটিন উৎপাদন করা মানে কি, রোগ তৈরি করা। তাহলে কি ব্যাপারটা কি বোঝা গেছে? খেয়াল করো তাহলে এইচআইভি, যদি আমি বলি এইচআইভি বা করোনা, বাকি করোনা, এটা তো আরএনএ ভাইরাস। তাহলে এই আরএনএ ভাইরাস আমার বডিতে ঢুকে খুব ভালো কিছু করতে পারবে না, দ্যাটস ওয়াই ওরা উল্টা দিকে আসবে, রিভার্স আসবে, REVERSE, রিভার্স ট্রান্সক্রিপশন আসবে, তাই না? তাহলে খেয়াল করি, এমআরএনএ থেকে ডিএনএ তৈরি প্রক্রিয়াকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন হওয়ার পরে তারা কি করবে, তারা যতক্ষণ পর্যন্ত প্রোটিন তৈরি না করছে ততক্ষণ পর্যন্ত রোগ তৈরি করতে পারবে না। তার মানে কি, তারা আবার ডিএনএ থেকে রেপ্লিকেশন করবে, রেপ্লিকেশন থেকে তারা যাবে ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ আবারও তৈরি করবে, আবার এমআরএনএ থেকে নতুন করে প্রোটিন তৈরি করবে, আর এই প্রোটিনটাই আমাদের বডিতে রোগ জীবাণু সৃষ্টি করবে। আমি কি বুঝাইতে পারছি? এতটুকু কি ক্লিয়ার তোমরা সবাই? ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, সবাই আমাকে একটু জানাও এটা কি ক্লিয়ার কিনা আর কি। দেখো তাহলে দেখো, রিভার্স ট্রান্সক্রিপশন কি বলেছে, আরএনএ থেকে ডিএনএ তৈরি। এইচআইভিতে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে। করোনা ভাইরাসে দেখো আরএনএ কে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ তৈরি করে তাকে পিসিআর করা হয় এবং রোগ শনাক্তকরণ করা হয়। এই পিসিআর মানে অনেক ক্ষেত্রে আসে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পিসিআর মানে কি, পলিমারেজ চেইন রিঅ্যাকশন। আমাকে সবাই একটু বলো পিসিআর মানেটা কি? পিসিআর মানে হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন, ওকে। আচ্ছা, তাহলে গেল, এরপরের দিকে আমরা একটু চলে যাই, দেখি রিভার্স ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে আমাদের কি কি বলা হচ্ছে। রিভার্স ট্রান্সক্রিপশন বলে ডিএনএ কে সাজ ধরে পিসিআর বলে। এই জায়গাটা আমি যা পড়াইছি তোমরা একটু স্লাইড তো আমি দিব, এটা তোমরা একটু পড়ে নিবা, পড়ার শেষ তোমাদের এটা। এরপরের দিকে এই চলে আসছি তো আমরা এমসিকিউর দিকে চলে আসছি, তাই না? আমরা এমসিকিউর দিকে যাবো, বাট একটু পরে যাবো আর কি। আসো তোমাদের সাথে একটু হালকা একটু আমরা একটু আলোচনা করে নিই আর কি। বলো এখন কার কোথায় কি সমস্যা আমাকে একটু জানো, আমি একটু দেখি, আমাকে একটু জানাও, আমি একটু বুঝি যে কে কোথায় কি বোঝো নাই, বা কারো কোনো যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমি একটু দেখি আর কি, তাহলে বুঝতে পারবো যে তোমরা কোথায় বোঝো নাই। আর আমাদের ইউটিউব চ্যানেল বায়োলজি লাভার্স, এখানে কিন্তু তোমরা এই ক্লাসগুলো ইউটিউবে ইনশাল্লাহ পেয়ে যাবা। সবাই আজকের মধ্যে একটু সাবস্ক্রাইব করে দিয়ে রাখো। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বায়োলজি লাভার্স, সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে রাখো। চলো আমি তোমাকে দুই একটা প্রশ্ন ধরি, এখন দেখি দুই একটা প্রশ্ন ধরি। বৈশিষ্ট্য প্রকাশ করে কে? বৈশিষ্ট্য প্রকাশ করে কে? ইন্ট্রন নাকি এক্সন? লিখলাম বৈশিষ্ট্য প্রকাশ করে কে, ইন্ট্রন নাকি এক্সন? আমার বাচ্চারা একটু দেখা যাক কি দেয়, কতটুকু পড়াইলাম।
বৈশিষ্ট্য প্রকাশ করে কে? সবার আগে উত্তর কে দেয় দেখি। বৈশিষ্ট্য প্রকাশ করে কে? সু, জিমসু একজন, পলিমারেজ চেইন রিয়াকশন, আচ্ছা শোভা একজন, ইমন একজন, সাবিরা একজন, আরমান মুনা, ইতিকথা, পিয়াল বিভাগী, ও বৈরাগী একজন, ভেরি গুড ভেরি গুড, আহমেদ আহাদ একজন, ওকে, শোভা একজন, ভেরি গুড, এই তো হয়েছে আর কি, এই তো রাইট রাইট রাইট, একজন উত্তর দিচ্ছ তোমরা। আচ্ছা একজন, রাইট। আচ্ছা এরপরের দিকে তোমাদের আর একটা প্রশ্ন আমি একটু চাই, তাহলে সেটা হচ্ছে আমাদের বলো তো, সেটা হচ্ছে প্রাইমার। দেখি ভালো করে মনে রাখো, দিলাম কি প্রাইমার, ভালো করে খেয়াল করবা। প্রাইমার লাগে কোনটাতে? আর দ্বারা হচ্ছে রেপ্লিকেশন, আর টি দ্বারা বুঝালাম ট্রান্সক্রিপশন, TRANSCRIPTION। তাহলে বলো কোনটাতে লাগে আর কি আমাদের? প্রাইমার কোনটাতে দরকার, রেপ্লিকেশন নাকি ট্রান্সক্রিপশন? রেপ্লিকেশন ও ট্রান্সক্রিপশন। আমাদের ক্লাসটা সবাই একটু শেয়ার করে দাও। আমার মনে হয় যে এই ক্লাসটা তো আমাদের খুবই খুবই কাজে লাগবে, কারণ ট্রান্সক্রিপশন নিয়ে কিন্তু খুব বেশি একটা কিন্তু ক্লাস হয় না, এবং এটা কিন্তু বোধগম্য না, বইয়ের ভাষায় আর কি, বোধগম্য না। সবাই একটু শেয়ার করে দিই ক্লাসটা। আর বললামই তো, আমাদের দেশসেরা পিডিএফ পেতে কিন্তু তুমি আমাদের পেজে দেখতে পারো আমরা কীভাবে পিডিএফ বানাচ্ছি 2024 সাল এডিশনের। আর আমাদের সুপার এমসিকিউ প্র্যাকটিস বুক বারবিকিউটা, এটাও ইনশাল্লাহ সর্বোচ্চ ইফোর্ট দিয়ে আমরা করছি, আশা রাখি সেপ্টেম্বর মাসেই তৈরি হয়ে যাবে। এটা বইয়ের কাজ প্রায় 70% কমপ্লিট। আমরা আরও রিভিশন দিচ্ছি, এবং কোথা থেকে কি অ্যাড করা যায়, কোনটা গুরুত্বপূর্ণ জিনিস, আবার কোনটা একটু অ্যাটিপিক্যাল জিনিস, সব কিছু মিলে একটা 5000-এরও বেশি শুধুমাত্র বায়োলজির উপরে একটা প্র্যাকটিস এমসিকিউ বুক পাবা। আশা রাখি দুর্দান্ত একটা ফলাফল আসবে এটাতে, বিকজ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। ওকে ভেরি গুড। আহাদ বলেছে রেপ্লিকেশন, কুদ্দুস বলেছে রেপ্লিকেশন, গুড। অভ্রনীল কাব্য, এই একজন পাইলা কোথায়, এত পরে কেন? অভ্রনীল কাব্য, অভ্রনীল কাব্য এটা না। আচ্ছা এরপরে আমাদের কি আসবে, কে উত্তর দিচ্ছে আর কইরে বাবা? ইনশাল্লাহ ইমন বলেছে, থ্যাংক ইউ ইমন। পিয়াল বিভাগী, পিয়াল বিভাগী বলেছে রেপ্লিকেশন, রাইট, অবশ্যই রেপ্লিকেশন। আর যদি প্রমোটার বলতাম তাহলে হতো ট্রান্সক্রিপশন। এইবার একটা মজার জিনিস দিই, দেখি এবার পারিস কিনা তোরা, দেখি সবাই ভালো করে মনোযোগ দাও। এটা একটা ডিএনএ স্ট্র্যান্ড, আগেই বলে দিলাম, এটা হচ্ছে একটা ডিএনএ স্ট্র্যান্ড। ডিএনএ স্ট্র্যান্ডের এটা ছিল, আমরা ধরে রাখো 3 প্রাইম টু 5 প্রাইম যাচ্ছে। এখানে সংকেত আসছে এ টি সি টি টি এ। তুমি এইখান থেকে এক সূত্রক একটা এমআরএনএ চেইন তৈরি করো, যেটা বৃদ্ধি হচ্ছে 5 থেকে 3 প্রাইম এই দিকে। এখন বলো, এটা তো এমআরএনএ দিয়ে দিলাম আমি, তাহলে বলো ডিএনএতে ছিল এ টি সি টি টি এ, আরএনএতে কি কি হবে? দেখি এইটা কে পারে? দারুণ একটা প্রশ্ন, এবং ভার্সিটিতে যে কত এই প্রশ্নটা আসে, তোমাদের প্রচুর এই প্রশ্নটা আসে। সবার কমেন্টসটা একটু শুনতে চাচ্ছি, দেখি আমাদের কি বলে বাচ্চা কাচ্চারা। আচ্ছা আবিদকে ডাক দাও, আস্তে আস্তে তোমরা সলভ করে ফেলো এটা এমসিকিউটা। আমি একটু রেস্ট নিই আজকে। আচ্ছা রাব্বি বলেছে ইউ এ জি জি এ, সোহা বলেছে ইউ এ জি এ এ ইউ। আমরা তো দিছি কয়টা? 1 2 3 4 5 6টা, দেখি কি কি হয়। তাহসিনুর রহমান দিয়েছে টি এ জি এ এ টি। পিয়াল বিভাগকে বিয়ে দেন, ওর বিয়ে খুব আচ্ছা ঠিক আছে, ওকে, বিয়ে করা ভালো জিনিস তো। আহমেদ কি বলছে? ইউ এ জি এ এ। এরে বাবা, এটা তো দেখি এক একজন এক এক উত্তর দিচ্ছে। হোসেন বলেছে ইউ এ জি জি ইউ। আচ্ছা আচ্ছা, দেখি একটু কমেন্টগুলো দেখা দরকার তো। এটা বলো, এটা যদি ডিএনএ হয় এটার আরএনএ চেইনটা কি হবে দেখি। এ টি সি টি টি এ,
আচ্ছা আচ্ছা চলো এখন আমরা তাহলে এটা একটু সলভ করে দিই। দেখো তাহলে আমরা মূলত জানি ডিএনএ, যদি ডিএনএ হয় তাহলে আমরা জানি কি কি থাকে, নাইট্রোজেনের ক্ষারক এটি সিজি। যদি আরএনএ হয় তাহলে আসবে এ ইউ সি জি। দেখি এর বদলে আসা উচিত ছিল কিন্তু টি, কারণ আমরা জানি এর সাথে টি এর একটা বন্ধন হয়, কিন্তু আমরা তো পড়ছি আরএনএ, আরএনএতে কি টি এর কোনো জায়গা আছে? নাই। তাহলে এর বদলে আসবে আমাদের ইউ, হয়ে গেল। টি এর বদলে আসবে এ, কারণ এ এখানেও কমন এইখানেও কমন। সি এর জন্য আসবে কি জি, আবার টি এর জন্য আসবে কে এ, টি এর জন্য আসবে কে এ, আর এর জন্য আসবে কে ইউ, যেহেতু এটা আরএনএ। তাহলে সঠিক আনসার হবে ইউ এ জি এ এ ইউ, ইউ এ জি এ এ ইউ। কে কে সঠিক উত্তর দিয়েছো বলো তো আমাকে? ইউ এ জি এ এ ইউ, ভেরি গুড। প্রথা উত্তরটা সঠিক দিয়েছো, ইতি কথাও উত্তরটা সঠিক দিয়েছো। আর কে? অভ্র নীল দিয়েছে ইউ এ জি এ এ ইউ, ভেরি গুড। আচ্ছা এই তুমি ইমন 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 একটু আনসারের দিকে খেয়াল করো ভাই, অন্যদিকে কমেন্টস করো না। আচ্ছা সঠিক উত্তর হচ্ছে ইউ এ জি এ এ ইউ, ভেরি গুড। যারা যারা সঠিক উত্তর দিয়েছো তাদের সবাইকে অনেকগুলো ধন্যবাদ। তো চলো যাই হোক, আমরা এখন আমাদের এমসিকিউ এর সলভের দিকে চলে যাই। দেখো যে অনুক্রমটি ট্রান্সক্রিপশন শুরু করে কিন্তু নিজে ট্রান্সক্রাইব হয় না তার নামটা কি? যে শুরু করে স্টার্ট করে কিন্তু নিজে কোনো কিছু হয় না, নিজে চুপচাপ বসে থাকে, তার নামটা কি? টেমপ্লেট, স্টার্ট পয়েন্ট, প্রমোটার নাকি ট্রান্সক্রিপশন ফ্যাক্টর? টেমপ্লেট তো আমরা জানি, টেমপ্লেট বলতে ডিএনএ সাব যেটা থাকে এটা। স্টার্ট পয়েন্ট বইলা আমরা ওই রকম কোনো কিছু পড়াই নাই, মানে অরিবিন্দু। স্টার্ট পয়েন্ট যদি বলি অরিবিন্দু রেপ্লিকেশনের ক্ষেত্রে। প্রমোটার তুমি জানো এটা কি? ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। বলো দেখি এটা। আচ্ছা আরমান মুন্না, তাহসিনুর রহমান 3। এই তাহসিনুর রহমান, তুমি কি আমাদের যশোরের তাহসিনুর রহমান? আমাকে একটু জানাও তো ভাইয়া। জোহরা বলেছে প্রমোটার, রাইট অ্যান্সার প্রমোটার, ভেরি গুড। প্রমোটার, অ্যাবসলিউট রাইট অ্যান্সার প্রমোটার। কি বলো ফাহাদ, ঠিক আছে না? গুড। প্রমোটার 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 নিয়ে কোনো কথা হবে না। প্রমোটার, গুড। হ্যাঁ এই তো সবাই প্রমোটার উত্তর দিচ্ছ আর কি, এটা ভালো হয়েছে। বাচ্চা কাচ্চার উত্তর দিলে ভালো লাগে। ক্ষুধা লেগে গেছে ক্লাস নিতে নিতে, একদম ক্ষুধা লাগছে, প্রচুর ক্ষুধা লাগছে। প্রমোটার, এরপরের দিকে চলে যায় আর কি, আমরা দেখি এরপরে আমাদের কি বলছে। এরপর বলছে যে অনুক্রমটি ট্রান্সক্রিপশন শুরু করে কিন্তু নিজে ট্রান্সক্রাইব হয় না তার নামই ছিল কিন্তু প্রমোটার। রাইট অ্যান্সার দেওয়া শেষ। তারপরের দিকে যাই। দেখো কোনটি প্রি এমআরএনএর পরিমার্জন প্রক্রিয়ার অংশ নেয়? চমৎকার। পরিমার্জনা কিন্তু তিনটা, পরিমার্জন 1 2 3, পরিমার্জন 1 2 3। বলো টেইলিং, ক্যাপিং, স্প্লাইসিং নাকি স্ক্যানিং? বলো দেখি বাবারা, দেখি কে বলে আমার, কোন বাচ্চারা আগে উত্তর দেয়। বাচ্চাদের একটু দেখতে দিই আর কি। ভাইয়া যশোরে, এই তাহসিন তুমি ব্যাচে দেখতে পাই না কেন? তোমারে কতদিন বলছে একটা টাইমে তুমি চলে আসো ব্যাচে, তোমারে মিস করি তো আমরা। তাহসিন তুমি হারিয়ে গেছো আর কি একদম। স্ক্যানিং, রুকাইয়া সুলতানা বলেছে স্ক্যানিং, ভেরি গুড রুকাইয়া, ভেরি গুড রুকাইয়া। আরমান, নওরিন জামান, স্বাধীন, ওকে। 2 এর গ, হ্যাঁ 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 অ্যাবসলিউট রাইট আনসার হচ্ছে 2 এর এই 2 এর গ, 2 এর গ স্ক্যানিং। হ্যাঁ স্ক্যানিং হবে না। বলো তো আমরা জানি টেইলিং, বলো তো আমাকে টেইলিং কয় প্রান্তে হয়, ক্যাপিং কয় প্রান্তে হয়? আমরা সবাই জানি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এমআরএনএ 5 থেকে 3 প্রাইমের দিকে এরা বৃদ্ধি পায়, 5 থেকে 3 প্রাইমের দিকে বৃদ্ধি পায়। তাহলে বলবো দেখো টেইল মানে তো নিচে থাকে আর ক্যাপ মানে মাথায় থাকে, মাথা মানে উপরে। তাহলে 5 প্রান্ত হয় ক্যাপিং আর 3 প্রান্ত হয় টেইলিং। 3 প্রান্ত হয় কোনটা? টেইলিং, তাই না? নীলা উত্তর দিয়েছে গ। হ্যাঁ রাইট অ্যান্সার গ। আমাদের রাইট অ্যান্সার হবে কিন্তু গ, স্ক্যানিং বলে কোনো কিছু নয়। চলো এই যে গ এর উত্তর পাইছি। এরপরে 3 নাম্বার, কোষে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয়? বলো তো কোষের ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয়? আরএনএ, প্রোটিন, লিপিড নাকি ডিএনএ? আরএনএ, প্রোটিন, লিপিড নাকি ডিএনএ?
তোমরা আমাদের পেজে তোমাদের বন্ধু বান্ধবদের একটু ইনভাইট করতে পারো। আমরা খুব দ্রুত বর্ধনশীল একটা পেজে পরিণত হচ্ছে আর কি দিন দিন। তোমাদের বন্ধু বান্ধবদেরকে একটু কাইন্ডলি জানাও, আশা রাখি খুব ভালো কিছু কাজ হবে আমাদের পেজে, হচ্ছে অলরেডি, আরও ভালো কিছু হবে ইনশাল্লাহ। জেমসু উত্তর দিয়েছে 3-এর ক, ভেরি গুড সু। জেমসু ভালো উত্তর দিচ্ছে, ওকে। জেমসু আমাদের ভালো উত্তর দিয়েছে। আরএনএ, তাহসিনুর রহমান বলেছে আরএনএ তৈরি হয়, মূলত তৈরি হয় এমআরএনএ, মূলত তৈরি হবে কোন আরএনএ? এমআরএনএ। ভেরি গুড। চলো এর পরের দিকে যাই। আরএনএ দেওয়া রয়েছে, নিচের কোনটিতে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে? এই জায়গায় কিন্তু একটু ভালো করে মজা করে একটু খেয়াল করে দেখো। এইডস, টিএমভি, ক্যান্সার, এইচআইভি, রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে কোনটাতে? এইডস, টিএমভি, ক্যান্সার, এইচআইভি। দেখি এইটা একটা ট্রিকি একটা প্রশ্ন, ভুল করার সম্ভাবনা আছে অনেকেরই আর কি। দেখি 4-এর উত্তরটা কি দাও? 4-এর উত্তরটা তোমরা কি দিচ্ছ? আমাদের কি 4-এর উত্তরটা পাবো আমরা নাকি পাবো না? 4-এর উত্তরটা বলো বলো বলো। 3-এর ঘ পাচ্ছি এখনো। কোনটা দেখি দেখি কত? 4-এর উত্তরটা দাও, 4-এর উত্তরটা চাচ্ছে। হ্যাঁ, নুসরাত লিয়া উত্তর দিয়েছে এইচআইভি। ভেরি গুড, এইচআইভি হবে রাইট আনসার। এইডস কেউ দিও না আর কি এটাতে। আচ্ছা, এইচআইভি রাইট আনসার। আরমান মুন্না উত্তর দিয়েছে 4-এর ঘ। ভেরি গুড ভাইয়া, ভেরি গুড ভেরি গুড। এইচআইভি হবে। অনেকে এইডস দিয়ে দিতে পারো কিন্তু এইডস হবে না কিন্তু, ওকে। অভ্রনীল 2-এর গতেই পড়ে আছে না, টিএমভি না বাবা, টিএমভি না। রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে মূলত এইচআইভি ভাইরাসে, এবং রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে মূলত কার ক্ষেত্রে? করোনা ভাইরাসে, এই দুইটার ক্ষেত্রে আর কি। তাহলে আমাদের 4-এর হবে এইচআইভি ভাইরাস। 4-এর হবে কোনটা? এইচআইভি ভাইরাস। চলো এর পরের দিকে চলে যাই। কোন এনজাইমের ব্যবহারে ভাইরাল আরএনএ পরিপূরক ডিএনএ তৈরি করে? দেখো মেইন কথা হচ্ছে কোন এনজাইম ব্যবহার করলে ট্রান্সক্রিপশন ঘটে। সহজ ব্যাপার হইতেছে এইটা, ভাইরাল আরএনএ মানে রিভার্স ট্রান্সক্রিপশন, সরি, এনজাইম ব্যবহার করে ভাইরাল আরএনএ ডিএনএতে পরিণত হতে পারে বা ডিএনএ তৈরি করতে পারে। রিভার্স ট্রান্সক্রিপশন কোন এনজাইম ব্যবহার করা হয়? ইনোলেজ, ইনভার্টেজ, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নাকি ডিএনএজ? বলেই দিলাম উত্তরটা এটা। ওকে, দেখি আমার কারা কারা ভালো উত্তর দেয়। ওকে, দেখি আমার কারা কারা net connection is so much poor in here. আমি তো উত্তর দেখতে পাচ্ছি না। রোকাইয়া বলেছে উত্তরটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। ভেরি গুড রোকাইয়া। সাবিরা সি, সোহাজাহান সি। হ্যাঁ, রাইট আনসার, রিভার্স ট্রান্সক্রিপ্টেজই হবে এটা আর কি। অবশ্যই ইমন বলেছে সি, রাইট আনসার ব্রাদার, রাইট আনসার। তোমাদের সবার উত্তরটা ঠিক হয়েছে আর কি, খুবই ভালো দিচ্ছ আর কি তোমরা, এটা জেনে খুব ভালো লাগতেছে। তোমার আনসার করছে এটা খুবই একটা ভালো লাগতেছে আর কি দেখা। আচ্ছা ঠিক আছে। এমডি আশিক কি বলেছে? ক্লাস না করায়ও সব কেমনে পারতাছি। আরে তুমি আশিক আরও ভালো পারবা, না পড়ে যদি পারো তাহলে তো খুবই ভালো হয় আর কি। নেট কি আমার খারাপ নাকি লাইভের? আমি বুঝতেছি না, নেট কাদের খারাপ? সবারই খারাপ হইতে পারে। আচ্ছা, এটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এরপরে তো শেষ আমাদের। এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের বারবিকিউ, আমার খুবই চমৎকার একটা নাম আর কি বারবিকিউয়ের। 5000-এরও বেশি এমসিকিউ থাকবে শুধু বায়োলজির উপরে, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের উপরে। এই বইটা নিয়ে আমি খুবই আশাবাদী, এবং আমি তোমাদেরকে আবারও কথা দিচ্ছি যে আমাদের দাগানবের যে পিডিএফটা যেরকম আলোড়ন হয়েছিল, আশা রাখি এই বইটা তোমাদের খুবই কাজে আসবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ লাল সবুজে দাগানো বই 2024 এডিশনে। এটা তোমাদের একাডেমিক টু অ্যাডমিশনের জন্য একটা ডায়মন্ড, একটা জেমের মতো কাজ করবে। মাত্র ছাড়ে এখন আছে মাত্র 399 টাকায় তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির দুইটা পার্টেরই একদম একাডেমিক টু অ্যাডমিশনের যে দাগানো বইটা থাকে
এবং কি ধরনের দাগানো, নর্মাল দাগানো না, তুমি একটু দেখে নিও, আমাদের পেজে গেলেই পাবা। সেখানে আমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিকের স্টিকি নোট দিই। এছাড়াও আরও অন্যান্য রাইটারের যে এক্সট্রা ইনফো রয়েছে, সেই এক্সট্রা ইনফো কিন্তু আমরা স্টিকি নোটের মাধ্যমে একই বইয়ের মাধ্যমে সব কিছু তোমাকে করে দিচ্ছি আর কি। ওকে, আর এছাড়াও যারা আমাদের পেইড গ্রুপে রয়েছে আমাদের পিডিএফের, তারা কিন্তু এই পিডিএফগুলো শেষ হলে তোমরা এক্সট্রা বইয়ের যে ইনফো, সেটার ইনফোর জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সট্রা একটা পিডিএফই পেয়ে যাবা। শুধু ওইটার জন্য বই থেকে পিডিএফ পাবা, আমরা লিখে দেবো তোমাদেরকে। আর যারা যারা যুক্ত হতে চাও 399 টাকায়, সেক্ষেত্রে আমাদের পেজে মেসেজ দিলেই হবে। আর হ্যাঁ, সাইকেল 2 নিয়ে তোমাদের সাথে আবারও একটু বলছি। সাইকেল 2 অক্টোবর ইনশাল্লাহ শুরু হতে যাচ্ছে। সাইকেল 2তে থাকবে 3টা অধ্যায়। এর মধ্যে একটা অধ্যায় শুধু ঠিক করছি, সেটা হচ্ছে রক্তের অধ্যায়। এখনও ঠিক করতে পারিনি আর 2টা অধ্যায়। আশা রাখি এই সাইকেল 2টা তোমাদের জন্য অনেক অনেক কাজে আসবে। আর সেটার মূল্য কতটুকু হতে পারে, এনরোল করার জন্য কতটুকু কী হতে পারে, সেটার মূল্য অবশ্যই খুবই কম হবে, এতটুকুই বলে দিলাম। একটু সাজিয়ে নেই সব কিছু। আর আমিও খুব শারীরিকভাবে দুর্বল, ক্লান্ত, অসুস্থ। এই কয়েকটা দিন, প্রায় 17 তারিখের পর থেকে আজকে 5 তারিখ, আমার পুরো টিমের উপরে প্রচণ্ড প্রেশার গেছে। কখনো আমাদের রাত 3টা, 4টা, 5টার আগে ঘুমোচ্ছে না আর কি। আমরা একটু রেস্টের দরকার আমার মনে হচ্ছে শারীরিকভাবে, মানে সবাই অসুস্থ হয়ে গেছে। আর তোমাদের হয়তো বা 2-1 দিন পরে আবারও ক্লাস শুরু করবো, যেমন আগামীকাল শুক্রবার, শনিবার অথবা রবিবার থেকে আবার ইনশাল্লাহ দেখা হবে, বা সোমবার থেকে দেখা হবে। সে পর্যন্ত সবাই তোমরা ভালো থেকো। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোথায় পাবো ভাই এটা, তাহসিনুর রহমান, এটা আমাদের পেজে একটা নক দাও। পেজে নক দিলেই তুমি বিকাশে পাঠিয়ে দিলে ওই গ্রুপে তোমাকে অ্যাড করে দেওয়া হবে ভাইয়া, ইনশাল্লাহ। আমাদের আর কারো কোনো প্রশ্ন, ভাইয়া বারবিকিউ, ওকে, তোমাদের কারো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো ওই জায়গাটাতে। আমাদের ক্লাস ডিউরেশন 1 ঘন্টা 20 মিনিট। আমরা অনেকক্ষণ ধরে ক্লাস করেছো তোমরা সবাই, এই জন্য তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ। আর আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে, কারণ তোমরা তো অনেক জায়গাতে ক্লাস করে আসো, আমাদের মনে হচ্ছে আমাদের ক্লাসগুলো তুমি কোন জায়গাতে রাখবে আর কি। মানে রেটিং তো একটা থাকে, বা ভালো রেটিংয়ের দিকে থাকে, খারাপের রেটিংয়ের দিকে থাকে, সব কিছুর দিকেই তো থাকে। তোমাদের রেটিংগুলো, তোমাদের মতামতগুলো আমাদেরকে আরও ইমপ্রুভাইজ করতে সহায়তা করবে। আর আজকের যে কন্টেন্ট, এটা তোমরা ইনশাল্লাহ তোমরা পেজে বলো, তোমাদের পেইড গ্রুপে বলো, সব জায়গাতে ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা এটাতে আর কি। ওকে, আচ্ছা, ওকে জেমসু, আল্লাহ হাফিজ ভাইয়া, আপনার ক্লাস তো বেস্ট, থ্যাংক ইউ। ওকে, আমার মনে হয় যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ দেখা হবে বিজয়। আল্লাহ হাফেজ।